আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমাকে আই গেস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন? একটু চ্যাট বক্সে বললেন যে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। চ্যাট বক্স আই গেস ওপেন করা হয়েছে। আচ্ছা, অধিকারী ভাই কিছু কি বলবেন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমার চ্যাট বক্সটা ডিসেবল দেখাচ্ছে, এই আচ্ছা জন্য আচ্ছা, হ্যান্ড সব রাইজ করছি। ওকে ওকে, সবারই ডিসেবল, এটা মনে হয় এখনই ঠিক অ্যাবল আছে, করে দিচ্ছি। ঠিক ওকে, আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। ওকে, মামুন ভাই চ্যাট বক্সটা একটু ওপেন করে দিন সবার জন্য। আচ্ছা, লাস্ট ক্লাসটা আমি মনে হয় এই তথ্য প্রযুক্তির ক্লাসটা, এই বিজ্ঞান ও প্রযুক্তির লেকচার 10টা আমি নিয়েছিলাম। ওটা মোটামুটি কম্পিউটারের বেসিক জিনিসগুলো নিয়েছিল। ওই লেকচারটা কি আপনারা অ্যাটেন্ড করছিলেন? মানে যেটা পরীক্ষা ছিল ওইটার, ওই পরীক্ষাটা কি আপনাদের দেওয়া হয়েছিল? আহ চ্যাট বক্সটা কি এখনো ডিসেবল করা? আমার একটু কিউএনএ তে অ্যান্সার দিয়ে বললেন তো, চ্যাট বক্সে যদি ইয়া জি হয়। ভাইয়া, এখনো ডিসেবল আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি ফোন করে। মাউন ভাই, ওই চ্যাট বক্সটা মনে হয় ডিসেবল করা, ওটা একটু অ্যাবল করে দেন। আর কে জানি একজন জয়েন করছে, আর আমি হোস্ট, আমারে কো হোস্ট বানাই দিয়েন। মানে যদি বাই চান্স কিছু, হ্যাঁ আমার কেউ আমি আর সাব্বির ভাই, আর কেউ নাই। ওকে, ঠিক আছে। ওকে, আমরা শুরু করতেছি। ওটা ঠিক করতেছে। আচ্ছা, ওকে। সো আজকে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে এই লেকচারটার সেকেন্ড ক্লাস, এই কম্পিউটারের বেসিক্যালি। তো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে কম্পিউটার বেসিক জিনিসপাতি নিয়ে আলোচনা করছিলাম, এবং হচ্ছে গিয়ে আমি আমার এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে একটু কথা বলছিলাম। ওটা নিয়ে আমি আজকে আরেকটু কথা বলবো। আর লাস্ট ক্লাসে তো কিভাবে কোশ্চেন গুলা লিখতে হবে, কতটুকু লেখা যেতে পারে, আমি একেবারে ডিরেক্ট আমার খাতা শেয়ার করেই হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাইছিলাম। সো ওইটা নিয়ে আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে গিয়ে আমার স্ট্র্যাটেজিটা কি ছিল সায়েন্স এক্সামের। হ্যাঁ, এটা লাস্ট ক্লাসে আমরা একেবারে একটু আলোচনা করছিলাম। আমি একটু আজকে আরেকবার হচ্ছে গিয়ে যারা মিস করছে বা আজকে প্রথম ক্লাস করতেছে, তাদের জন্য বেসিক্যালি শুরু হবে। সো সায়েন্স পরীক্ষাটা হচ্ছে গিয়ে দুটো পার্ট ছিল। একটা হচ্ছে গিয়ে তিনটা পার্ট বেসিক্যালি। পার্ট এ তে আপনারা জানেন 60 মার্ক। পার্ট হচ্ছে গিয়ে বি, এটা এ পার্ট। তারপর হচ্ছে বি পার্ট, এটা হচ্ছে গিয়ে কম্পিউটারে 25, এবং সি পার্ট ইলেকট্রনিক্স, এটা হচ্ছে গিয়ে 15। তো আমার টার্গেটটা ছিল খুবই সিম্পল এবং খুবই নর্মাল একটা টার্গেট ছিল। টার্গেটটা ছিল হচ্ছে গিয়ে আমি ফার্স্ট 1 ঘন্টা 15 মিনিট বা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে, এই সময়টার মধ্যে পার্ট বি অ্যান্ড পার্ট সি কমপ্লিট করব। এবং আমার সবচেয়ে স্ট্রংগেস্ট পার্টটা ছিল হচ্ছে গিয়ে এই দুটার মধ্যে হচ্ছে
এই পার্ট সিটা, এবং এইখানে কোশ্চেন গুলার অ্যান্সার গুলা একেবারে টু দি পয়েন্ট করা যায়। মানে টু দি পয়েন্ট করা যায় মানে হচ্ছে গিয়ে গুরুত্ব আছে, হ্যাঁ, তারপরে মানে গুরুত্ব টুরুত্ব এই টাইপের বর্ণনামূলক যে কোশ্চেন গুলো আছে ওই কোশ্চেন গুলা নাই। সো এই পার্টটা আমার কাছে মনে হয় 15তে মানে 12-র উপরে অবভিয়াসলি পাওয়া যায় এটা। আবার কম্পিউটারে আপনারা পরীক্ষা দিয়ে দেখছেন বা কম্পিউটারে আপনারা কোশ্চেন দেখছেন, এখানে বেশ কিছু বায়বীয় কোশ্চেন আছে। এখন বায়বীয় কোশ্চেন বলতে কি? বায়বীয় কোশ্চেন বলতে হচ্ছে গুরুত্ব, ঠিক আছে, তারপরে হচ্ছে কি আপনার বৈশিষ্ট্য, এই টাইপের ব্যাখ্যামূলক জিনিস আছে। তো এই টাইপের ব্যাখ্যামূলক কোশ্চেনে, ওকে হ্যাঁ, চ্যাট বক্স ফিরে এসেছে, আমাদেরও মনে হইলো একটু প্রাণ ফিরে আসছে। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে আহ এই টাইপের যে বৈশিষ্ট্যগুলো কোশ্চেন আমি এই পর্যন্ত যতগুলো আমার, ভাইয়া সরি, দুঃখিত, আবার একটু শেয়ার দেন। ঠিক আছে ঠিক আছে, okay, আচ্ছা, হুম, ঠিকঠাক। সো আমি এই পর্যন্ত যতগুলা মার্কশিট দেখছি, যতগুলো বিসিএস এর মার্কশিট দেখছি এ পর্যন্ত আমার দেখা বিজ্ঞানে হাইয়েস্ট হচ্ছে 78। এটা থেকে একটু বেশি হইতে পারে, এটা থেকে একটু বেশি হইতে পারে বা পাইতে পারে। সো আপনি বিজ্ঞানের প্রশ্নে লেখেই আমরা যেটা হয়, আমরা এসএসসি লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেলে আমরা বিজ্ঞানের কোশ্চেন লিখে আমরা ফুল মার্কস পাইছি। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে বা এই ধরনের কোনো কিছুতে, ম্যাথে তো পাওয়া সম্ভব, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে 98 99 এরকম ধরনের নাম্বার আমরা পাইছি। এবার বিসিএস এর ক্ষেত্রে এটা কেন জানি নাম্বার দিতে চায় না টিচাররা, এবং আমার কাছে মনে হয় এরকম একটা নাম্বার আড়াইতে, আড়াই খুবই কম, রেয়ার কেসে দেয়, ভালো লেখলে 2, ঠিক আছে। সো যত ভালোই আমি নাম্বার পাইছি বিসিএস এ, হ্যাঁ, সো নাম্বার গুলো এরকমই 78 75, হ্যাঁ, এবং ওরা একেবারে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের এরকম অনেক মানুষের। সো আপনারা এটা নিয়ে কোনো ভয় পাবেন না, যেগুলো একেবারে সলিড টাইপের অ্যান্সার ওগুলো আপনি পাওয়ার চেষ্টা করেন, আর এটা আমার স্ট্র্যাটেজি ছিল। আর সেকেন্ড হচ্ছে গিয়ে আমরা যে এখানে কম্পিউটার বা হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যালে পড়তে আসছি, আমাদের কিন্তু বেসিক্যালি টার্গেট হচ্ছে গিয়ে বিসিএস ক্যাডার হওয়া, মানে সিএসসি ইঞ্জিনিয়ার হওয়া বা হচ্ছে ইলেকট্রিক্যালের বিষয়ে অত্যাধিক দখল থাকতে হবে, হ্যাঁ, স্পেশালি যারা এখানে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন এরকম কিন্তু না। মানে এইখানে খুবই জেনারেলাইজ জিনিসটাই আপনার লিখতে পারতেছেন নাকি সেটাই হচ্ছে গিয়ে জানতে চাওয়া হয়। এবং আপনি শিওর থাকেন কম্পিউটারের বড় জোর, বড় জোর 2 থেকে 3টা কোশ্চেন হালকা টেকনিক্যাল। গত এক্সামে 25 পাইছেন 30-এ, আচ্ছা তাহলে 25 তো 30-এ খুবই ভালো নাম্বার, আই গেস আপনি মনে হয় খুশি 25-এ 30 পায়। আচ্ছা, 30-এ 25 পায়, সরি। তো যেটা হচ্ছে গিয়ে আহ মানে 2 থেকে 3টা হয়তো বা বেশি টেকনিক্যাল আসতে পারে। সো এই ক্লাসে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন তারা আপনি চিন্তা করেন না আপনি খুব বেশি লেখার স্কোপও পাবেন না, আর যারা খুব বেশি জেনে খুব বেশি লিখতে যাবে তারা দেখবেন বিজ্ঞানের 4 থেকে 5 নাম্বারে ছেড়ে আসতেছে, হ্যাঁ। সো ওই দিকটায় খুব সজাগ থাকতে হবে, ওকে। সো এটা ছিল আমার বেসিক্যালি বিজ্ঞানের স্ট্র্যাটেজি। আমার পড়ার থেকে মানে যেই জিনিসটা বেশি গুরুত্ব বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে সেটা হচ্ছে সময় মতো শেষ করা এবং স্ট্র্যাটেজিক্যাল অ্যানালাইসিসটা, এটা বিসিএস এর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখবেন হচ্ছে অনেক জানা মানুষ অনেক জানে, অনেক ভালো, হ্যাঁ, স্ট্র্যাটেজিক্যাল অ্যাপ্রোচে পিছিয়ে পড়ার জন্য ওদের বিসিএস এ ক্যাডার হইতে বেশ কয়েকটা বিসিএস দেওয়া লাগতেছে, ঠিক আছে। সো ওই জায়গাটা নিয়ে একটু ওয়ার্কআউট করা আমার মনে হয় সবচেয়ে বেশি বাঞ্ছনীয়। সো আই গেস আমি বুঝাইতে পারছি এটা, আর যেহেতু আমি খাতাগুলো এর আগে আমার দেখাইছি এবং আমাদের উত্তরণের গ্রুপে আমি দিয়ে দিছি, সো এটা নিয়ে মনে হয় না আর কোনো কারো ডাউট আছে। একটু কি আমাকে চ্যাট বক্সে বলবেন বা এটা নিয়ে কোনো যদি ডাউট থাকে। জি ভাই, পয়েন্ট লিখেই শেষ করতে কষ্ট হয়ে যায়, খুবই স্বাভাবিক। মানে বিজ্ঞান এক্সামটা যে দিয়ে আপনাদের মানে দম ফালাইতে দেখবেন সে মানে 12টা বেজে গেছে। এই আমি আপনাদের সাথে মনে হয় বেশ কয়েকটা ক্লাস নেওয়া হয়েছে, তো এখানে আমার বেশ কয়েকটা নাম আসলে খুব পরিচিত, এবং আপনাদেরকে থ্যাঙ্কস, আপনারা আসলে রেগুলার একেবারে লাইভ ক্লাস করেন। এবং আমি এটাও জানি আমার অনেক পরিচিত অনেকে আছে, অনেকে আছে ওরা হচ্ছে গিয়ে একটু ফাঁকিবাজ টাইপের, তারা হচ্ছে গিয়ে পরে রেকর্ডেড ভিডিও দেখে ফেলে এই,
ওকে, আর ওকে, ঠিক আছে, চলো তাহলে এবার আমরা হচ্ছে গিয়ে শুরু করে দেই। ওকে, সো ফার্স্ট অফ অল আজকে ক্লাসের আলোচনার বিষয় কি, একটা হচ্ছে কি আপনার কম্পিউটার টেকনোলজি, আর একটা হচ্ছে গিয়ে তথ্য প্রযুক্তি। সো তথ্য প্রযুক্তির এই টোটাল বিষয়গুলো নিয়ে আমরা আসলে বেসিক্যালি আলোচনা করব। সো এখান থেকে আপনারা দেখবেন এই যে আপনার কম্পিউটার টেকনোলজি থেকে এবং হচ্ছে ইনফরমেশন টেকনোলজি থেকে, স্পেশালি ইনফরমেশন টেকনোলজি থেকে হচ্ছে গিয়ে ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে রেগুলার বেসিসে কোশ্চেন আসে। আর এখান থেকে দেখবেন কম্পিউটার ভাইরাস, হ্যাঁ, অফিস অটোমেশন, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে ইন জেনারেল টপিক, যেটা হচ্ছে সবাইকেই কানেক্ট করা যায় ইজিলি। ঠিক আছে, এই যে কম্পিউটার ভাইরাস নিয়ে গত ক্লাসে আমরা একটু আলোচনা করছিলাম, এগুলো ইন জেনারেল টপিক, সবাইকে কানেক্ট করা যায়, সায়েন্স আর কমার্স। তো এখান থেকে কিছু হচ্ছে গিয়ে কোশ্চেন আসতে দেখা যায়। তো চলেন আমরা আর দেরি না করি, আমরা আমাদের আজকে ক্লাসে চলে যাই। সো প্রথমেই যেই আলোচনাটা আসবে সেটা হচ্ছে গিয়ে প্রোগ্রামিং ভাষা। তো আমরা জানি এই প্রোগ্রামিং ভাষাটা এটা একটা গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্টের মধ্যে হয়েছে, একেবারে গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্টের মধ্যে এটা হয়েছে। সো এখানে হচ্ছে কি আপনার মেশিনের ভাষা আছে, হ্যাঁ, অ্যাসেম্বলি ভাষা আছে, তারপরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে ডেভেলপমেন্ট প্রসেসে গেছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে গিয়ে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, চতুর্থ প্রজন্মের ভাষা এবং পঞ্চম প্রজন্মের ভাষা। তো আমাদের জন্য যদি আমরা একটু গুরুত্ব অনুযায়ী আলোচনা করি, তাহলে অবশ্যই এই ফিফথ জেনারেশনটা আমাদের জন্য আসলে খুব বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ এটা হচ্ছে গিয়ে নিউ, একেবারে নিউ। আর এই ক্ষেত্রে আপনি দেখবেন যে জিনিসগুলো আপনি পাইতে পারেন সেটা হচ্ছে গিয়ে এই মেশিন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই দুইটা ভাষার সাথে আপনার ডিফারেন্স টাইপের জিনিস আপনার পরীক্ষায় এটা দিতে পারে, মানে এটা জেনারেলি হচ্ছে গিয়ে দেয়। মেশিনের ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা, এই দুইটা ভাষার মধ্যে হচ্ছে গিয়ে পার্থক্য। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে কি একটা, ইয়েস ভাই, গুরুত্বপূর্ণ না যেগুলো হচ্ছে গিয়ে সরাসরি কেটে দিয়ে, আগের মতো না, আমি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওগুলো আমি মানে 3টা স্টার বা 4টা স্টার দিয়ে বেশি করে মার্ক করে দিব। আর আরো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি একেবারে আলাদা করে একটা পেজ ক্রিয়েট করে ওই পেজে হচ্ছে গিয়ে আপনাদের লিখে দিব, কোনো টেনশন নেওয়ার কিছু নাই ইনশাল্লাহ। আচ্ছা, তো এবার আমাকে একেবারে বেস লাইনে দুইটা পার্থক্য বলেন তো। একটা হচ্ছে, একটা পার্থক্যই বলেন, এই মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এই দুইটার মধ্যে পার্থক্য কি? মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এই দুটার মধ্যে মেজর পার্থক্য কি? ওকে, ভেরি গুড, ভেরি গুড। এই তো, একেবারে এই দুইটা যেহেতু একেবারে আমাদের একেবারে পুরোনো আমলের জিনিসটা, সেহেতু এখানে যেই জিনিসটা শুরু হয়েছে, একটা হচ্ছে গিয়ে আপনার বাইনারি পদ্ধতি। ঠিক আছে, এই তো, এইটা হচ্ছে গিয়ে আপনার মেইন, হ্যাঁ, অ্যাসেম্বলি হচ্ছে লোয়ার ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে গিয়ে লোয়ার ল্যাঙ্গুয়েজ বা সিম্বলিক ল্যাঙ্গুয়েজ, আর মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে 0 এবং 1। ঠিক আছে, বাইনারি ল্যাঙ্গুয়েজ, এই দুইটা মেজর হচ্ছে গিয়ে পার্থক্য, এবং এটার উপর বেস করে আস্তে আস্তে পরবর্তী গুলা ডেভেলপ হওয়া শুরু করছে। তো চলেন আমরা হচ্ছে গিয়ে সামনে আলোচনায় যাই। এই যে মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এই ভাষাটা হচ্ছে গিয়ে কম্পিউটারের সরাসরি যেই ভাষাটা আসলে বুঝতে পারে, দ্যাট মিনস হচ্ছে সিগন্যালটা বুঝতে পারে, সেই সিগন্যালটা অবশ্যই আপনার 0 এবং 1 এর মাধ্যমে সিগন্যালটা দিতে হবে। এটা ছাড়া কম্পিউটারকে আপনি যাই বুঝান না কেন, ও কম্পিউটার আসলে বুঝবে না। ঠিক আছে, সো আপনার এই ভাষাটা হচ্ছে গিয়ে আপনার মেশিন ল্যাঙ্গুয়েজ ভাষা। আর আপনার হচ্ছে গিয়ে এরপরের জিনিসটা যেটা আপনারা আলোচনা করতে চাই সেটা হচ্ছে গিয়ে খুবই সিম্পল, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষাটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে সিম্বলিক কোনো একটা বিষয় দিয়ে প্রকাশ করবে। তো দুইটারই আপনার প্রোস এন্ড কনস আছে, হ্যাঁ। তো আপনি যখন এটা পড়বেন, হ্যাঁ, তখন আপনার এই জিনিসটা এইভাবে আপনি পড়বেন, যেটা আমি আপনাকে লিখে দিই, এবং এটা পরীক্ষায় আপনার আসার মতো একটা জিনিস। সেটা হচ্ছে কি আপনার এই মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষার মধ্যে পার্থক্য। এইটার পার্থক্য অবশ্যই আপনার 3টা থেকে 4টা পার্থক্য হচ্ছে গিয়ে ভালো করে দেখবেন, এবং পার্থক্যগুলোর মধ্যে আপনার এগুলার মানে সুবিধা এবং অসুবিধার যে টার্মগুলো সেগুলোও চলে আসবে। যেমন আপনি এই যে দেখেন প্রোগ্রামের ভাষা আপনার মেশিন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ,
এটা হচ্ছে দক্ষ সংক্ষিপ্ত প্রোগ্রাম রচনা করা যায়, ঠিক আছে। তো এই পয়েন্ট গুলা জাস্ট হচ্ছে গিয়ে হ্যাঁ আপনার হচ্ছে গিয়ে খুব ফাস্ট আপনি পরীক্ষার হলে লিখবেন। ধরেন আপনার পরীক্ষায় আসলে আপনি জাস্ট দুইটা লিখলেন, সুবিধা এবং অসুবিধা জাস্ট দুইটা, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু ফাস্ট করে আপনি পার্থক্য আকারে পড়লে দেখবেন হয়ে হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে দেখেন অ্যাসেম্বলি ভাষা, হ্যাঁ এই ভাষাটা হচ্ছে গিয়ে মেশিন ভাষার উপরে, এবং এটা হচ্ছে গিয়ে একটা সিম্বলিক বেসিক্যালি হচ্ছে গিয়ে আমরা ইউজ করি, ঠিক আছে। দেখুন এড, এমইউএল, এসটিও, হ্যাঁ এগুলো হচ্ছে গিয়ে বাইনারি কোডের আপনার যোগ, বিয়োগ, গুণ, ভাগ, হ্যাঁ এবং সংরক্ষণের ভাষা হিসাবে এগুলো বোঝা যায়, ঠিক আছে। সো এই প্রোগ্রামিং এর ভাষায় এটা অসুবিধার হচ্ছে অ্যাসেম্বলি ভাষার অসুবিধা, এই অসুবিধাগুলো আছে। তো এটার ভুল চিহ্নিত করা এবং হচ্ছে গিয়ে আপনার এটা পরিবর্তন করা আসলে একটু ডিফিকাল্ট, ঠিক আছে। তো আপনার এখানের যে প্রোগ্রামের যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে আপনার এই দুইটার পার্থক্য যে বিষয়টা সেটা আমাদের একটু ক্লিয়ার কাট ধারণাটা রাখতে হবে, এই আর কি, ঠিক আছে। স্টোরেজ, এসটিও স্টোরেজ বোঝায়, ঠিক আছে। এই ওকে, এইবার আসেন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। আস্তে আস্তে যে ভাষার ডেভেলপমেন্ট হয়েছে এখান থেকে পরীক্ষা আসার প্রবাবিলিটি কম, এটা লেস ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। কারণ আপনার হুট করে আপনার মিড লেভেলের ভাষা নিয়ে আসার কথা না, হয় একেবারে শুরুর দিক দিয়ে আসবে, না হয় শেষের দিক দিয়ে আসবে। জাস্ট আপনি এটা জানবেন, হ্যাঁ যেটা হচ্ছে গিয়ে এগুলা আছে, এবং এটার জাস্ট হচ্ছে গিয়ে এক্সাম্পলটা জানা থাকা লাগবে, ঠিক আছে। সেই এক্সাম্পলটা জানলেই হচ্ছে গিয়ে হয়। যেমন এই যে সিনট্যাক্স সি ব্যবহার করা যায়, হ্যাঁ এগুলা হচ্ছে গিয়ে প্রোগ্রাম রচনা করা যায়, এবং অনুবাদের যে সুবিধাটা আছে, ঠিক আছে। আচ্ছা, এবং এই মিড লেভেল ল্যাঙ্গুয়েজ ভাষাটায় আসলে বাগিং, রান বাগিং এই প্রবলেম গুলো হচ্ছে গিয়ে হয়, ঠিক আছে। সো মিড লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, এবার হায়ার লেভেলের যে জিনিসগুলা সেগুলো আসলে ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে 1971 এর আমরা একটু অ্যানালাইসিস করছিলাম প্রজন্মগত, তখন এখানে আপনি দেখবেন এটার হচ্ছে গিয়ে একটু উচ্চতর প্রোগ্রামের ভাষায় আমরা গেছি। এখানে আপনার ফরটান আছে, হ্যাঁ প্যাসকেল আছে, সি প্লাস প্লাস আছে, জাভা আছে, ঠিক আছে। আমি মানে আপনি কোনো টেনশন নেন না, আপনার কোথাওই কোনো প্রোগ্রামেতে যে আপনার প্রোগ্রাম লিখতে বলবে, ঠিক আছে, বা এই জিনিসগুলো লিখতে বলবে, কিছুই না। বিসিএস এ জাস্ট আপনি এই জিনিসটা জানেন নাকি এইটা কোন এক্সাম্পলের ভাষা, এতটুকুই আপনার জন্য মোর দেন এনাফ, ঠিক আছে। এবং এইটুকুই আপনার লেখা শেষ করে আসতে আসতে হচ্ছে গিয়ে বেশ কষ্ট হবে, ঠিক আছে। এবং এই ভাষার পরবর্তী যেই ধাপটা সেটা হচ্ছে ফোর্থ জেনারেশন এবং ফিফথ জেনারেশন, আমরা আস্তে আস্তে গিয়ে ডেভেলপ হয়ে, এবং এখানে দেখেন সুবিধা আছে, ঠিক আছে, এটার আপনার সুবিধাগুলো আছে এবং অসুবিধাগুলো আছে। তো এই তো, আর এই যে এখানে দেখেন ফোর্থ জেনারেশনের ভাষা, এই জেনারেশনের ভাষাটা বেশ একটু আপডেটেড, ঠিক আছে। এই আপডেটেড ভাষা হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং হচ্ছে গিয়ে আহ এই এটার সাথে আপনার কোয়ারি, রিপোর্ট জেনারেট, হ্যাঁ এই জিনিসগুলোর সাথে ও হচ্ছে গিয়ে কানেক্ট করতে পারে। এটার আপনি জাস্ট 2টা থেকে 3টা এক্সাম্পল হচ্ছে গিয়ে জানবেন, যে ইন্টালেক্ট, ফোকাস, ঠিক আছে। এই আবার এখানেও দেখবেন আপনার সুবিধা আছে, হ্যাঁ কিছু বৈশিষ্ট্য আছে, অসুবিধা আছে, এই। আর আমাদের জন্য আসলে যেটা খুবই ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে আসলে ফিফথ জেনারেশনের এটা, এই ফিফথ জেনারেশনটা আসলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হিসাবে বলা হয়। আসলে কম্পিউটার এবং ডে বাই ডে আমাদের যেমন হচ্ছে গিয়ে বর্তমানে মেশিন লার্নিং যেটা, এখানে আমি জানি না এখানে কি সিএসসি এর কেউ কি আছেন, সিএসসি বা ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের কি কেউ আছেন, একটু কি বলবেন সিএসসি। হ্যাঁ মানে ওনার কাছে আসলে এই ক্লাসটা করে আসলে খুব হাসি লাগতেছে। হ্যাঁ যেমনটা হচ্ছে গিয়ে ধরেন মানে অনেক বড় লেভেলের পড়ালেখা করে এসে আমরা মানে খুবই ছোট লেভেলের জিনিস জানতেছি, এই টাইপের, ঠিক আছে। সো এখানে এই মেশিন লার্নিং এর জিনিসটা কিন্তু আজকের দিনে খুব চলতেছে, সেই সাথে সাথে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বিষয়টা। সো আমাদের পরীক্ষায় কিন্তু এইটা প্রোগ্রামিং এর ভাষার সাথে কিন্তু এই দুইটা জিনিসও খুবই কানেক্টেড। হ্যাঁ এই যে ধরেন হচ্ছে গিয়ে এই পরের পয়েন্টটা যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সো এখানে হচ্ছে গিয়ে এই প্রোগ্রাম গুলা হচ্ছে গিয়ে আপনার অবজেক্ট কিরকম হবে, হ্যাঁ এবং অবজেক্টের ক্লারিফিকেশন গুলা আসলে হচ্ছে গিয়ে তারা দেখাইতে পারবে। সো এই টপিকটারই বেস ধরে আমরা কিন্তু কয়েকটা জিনিস আমাদের, হ্যাঁ আমরা কিন্তু কয়েকটা জিনিস আমাদের পরীক্ষায় পাইতে পারি। সেই জিনিসগুলা কি, সেই জিনিসগুলার একটা হচ্ছে গিয়ে এই যে মেশিন লার্নিং,
মেশিন লার্নিং। মেশিন লার্নিং ধরেন আপনি একটা ছবি দেখেই এই জিনিসটা ধরেন আপনার ধরেন আমরা ফেসবুকে আপনি কোনো কিছু নিয়ে একটা কথা বলছেন, ওই কথাটা ধরেই দেখবেন আপনাকে বিজ্ঞাপন আসতেছে। এখানে কিন্তু এই মেশিন লার্নিং বা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলা ব্যবহার করা হইতেছে ডিরেক্টলি। ঠিক আছে, সো এটা কিন্তু আসলে আমাদের একেবারে এই যে আমরা যে একেবারে 5th জেনারেশনের ল্যাঙ্গুয়েজের ভাষার কথা বলতেছি সেই জায়গাগুলোতে চলে যাচ্ছে। ঠিক আছে, সো এই পার্ট গুলো আমাদের জন্য আসলে ইম্পর্টেন্ট, ওই রেদার 2nd জেনারেশন বা 3rd জেনারেশনের ভাষার বৈশিষ্ট্য থেকে এই জিনিসগুলো আমাদের জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ। আই গেস মোটামুটি হচ্ছে গিয়ে এই জিনিসটা নিয়ে ক্লিয়ার একটু ধারণা পাওয়া গেছে। ওকে, আচ্ছা চলেন। ওকে, এই তো ভেরি গুড, সুদীপ্ত ভাই ভালো একটা কথা বলছেন। আচ্ছা আচ্ছা, এই ক্লাসে এর আগের বিজ্ঞান পরীক্ষাটা দেন নাই এরকম কেউ কি আছেন? এর আগের বিজ্ঞান পরীক্ষাটা দেওয়া হয় নাই, যে আমি একটু ফাঁকিবাজি করছি বিজ্ঞান পরীক্ষাটা দেই নাই? আমি ভাই, আরে ভাই আপনি তো ক্লাস মনোযোগ করেন আরিফুল ভাই। আচ্ছা, দেই নাই। প্রশান্ত দাস, আচ্ছা দেই নাই। আচ্ছা, আপনাদের জন্য হচ্ছে কি একটা আমার কথা, আহ আ- এটা আমার জার্নির সাথে এক্সপেরিয়েন্সটা মোটামুটি। আপনারা ধরেন মোটামুটি এই যে যারা কোর্সে আসছেন এবং ক্লাস করতেছেন, মোটামুটি এই যে আপনাদের কোর্স তো প্রায় শেষের দিকে, শেষের দিকে মানে হচ্ছে এরপরে সাবজেক্ট ফাইনাল বা মডেল টেস্ট। আপনারা মোটামুটি 60% পরীক্ষা অ্যাটেন্ড করছেন কারা? পরীক্ষার নাম্বার কি পাইছেন পরের হিসাব, অ্যাটেন্ড করছেন কারা? হালকা পাতলা পড়েও আপনি অ্যাটেন্ড করছেন, এরকম কারা কারা আছেন 60% পরীক্ষায়? আচ্ছা, প্রেজেন্ট স্যার, ওকে হিমেল ভাই 30%। আচ্ছা, ওকে, অনেককেই আমরা হচ্ছে গিয়ে পাইছি। ওকে, আমার বিসিএস জার্নিটার আমি যখন একটা ছোট্ট একটা গল্প বলতেছি, গল্পটা হচ্ছে গিয়ে আমি তো 2020-এ করোনাকালীন সময় হচ্ছে গিয়ে ক্যান্ডিডেট। আচ্ছা, ডেইলি এক্সাম ফাঁকি দিচ্ছেন, ওকে, ব্রাঞ্চে লাইভ এক্সাম 100% দেয়, ভেরি গুড। লাইভ এক্সাম দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আমার তো মার্চে হচ্ছে গিয়ে আমার প্রিলি পরীক্ষা হয়েছিল, এবং এটা ডেটটা ছিল হচ্ছে গিয়ে মার্চের হচ্ছে 19 তারিখ, মার্চের 19 তারিখ, 19 মার্চ 2021। তো তখন হচ্ছে গিয়ে আসলে দিন দুনিয়া সবকিছু বন্ধ ছিল, কোনো কোচিং সেন্টার ছিল না, উত্তরণও সেইভাবে মার্কেটে আসে নাই তখনও। উত্তরণ হুট করে এপ্রিল থেকে হচ্ছে কোর্স চালু করা শুরু করছে। হ্যাঁ, এপ্রিল থেকে হচ্ছে গিয়ে বলছে রিটেন কোর্স চালু করবে। তখন আমি হচ্ছে গিয়ে, আপনারা হয়তো বা জানেন, আমি হচ্ছে উদ্ভাসের, আচ্ছা উদ্ভাসে হচ্ছে গিয়ে আমি কেমিস্ট্রি পড়াই। আর হচ্ছে গিয়ে মানে ওয়ান্স আপন আ টাইম উদ্ভাসের স্টুডেন্টও ছিলাম, অনেক আগে, অনেক আগে, অনেক আগে। তো ঘটনা হচ্ছে কি কি, তখন আমার কাছে, আমি একটু ফাঁকিবাজ নেচারে ছিলাম, তো আমার কাছে পরীক্ষা না হইলে পড়ার সিরিয়াসনেসটা আসতো না। আবার অনেক মানুষ আছে হচ্ছে কি অনেক পরীক্ষা দিত, তখন আমাদের সময় একদিন পর পর উত্তরণ শুরু করছিল হচ্ছে আমাদের এইচএসসি, আমার এইচএসসি ব্যাচ 14, আর আমার গ্রাজুয়েশন হচ্ছে বুটেক্স থেকে, বুটেক্স 14। আর আমি হচ্ছে অ্যাপিয়ার দিয়ে হচ্ছে পরীক্ষা দিছিলাম এই বিসিএস টা। ও আচ্ছা, আমার ভাইবা 43তম বিসিএস এর ভাইবা, আজকে তো 17 তারিখ, 19 সেপ্টেম্বর, ইনশাল্লাহ ওই ভাইবাটা দিতে যাওয়া হবে না। এই 19 সেপ্টেম্বর, তো ওই ভাইবাটা হচ্ছে গিয়ে দিব না। হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে তখন হচ্ছে গিয়ে আমি রেগুলার পরীক্ষা দিতাম। এর মানে এই না যে আমি রেগুলার পরীক্ষা দিয়ে আমি খুব ভালো নাম্বার পাইতাম। কয়েকটা সাবজেক্টের ভালো নাম্বার আসতো, এর মধ্যে একটা ছিল হচ্ছে সায়েন্স, আর আরেকটা ছিল হচ্ছে গিয়ে বাংলাদেশ। এই দুটো সাবজেক্টে আমার খুব ভালো নাম্বার আসতো মোটামুটি সব সময়। আচ্ছা, ইন্টারন্যাশনাল, এই 3টা সাবজেক্ট। তো ঘটনা কি, আমি রেগুলার পরীক্ষা দিছি, এবং আমার সাথে হচ্ছে আমার ফ্রেন্ড গুলা, ওরা আসলে তখন পরীক্ষা টরীক্ষা দেয় নাই। তো এরপরে আমি যখন ফাইনাল মডেল টেস্ট অন্য একটা কোচিং সেন্টারে দিছিলাম, কারণ উত্তরণে আমি দিছি সবগুলো পরীক্ষা, ফাইনাল মডেল টেস্টে আমি অন্য একটা কোচিং সেন্টারে দিছিলাম, এবং লিটারেলি আমি ওই কোচিং সেন্টারে মানে টপের মধ্যে ছিলাম। এবং আমার কাছে মনে হয় এই টোটাল ক্রেডিটটা হচ্ছে এই রেগুলার কোশ্চেন গুলা, মানে রেগুলার পরীক্ষাটা দেওয়া। এবং
আমার বিসিএস পরীক্ষাটা আমি যে 41তম বিসিএসটা দিছিলাম, 41তম বিসিএস এ এইটা আমি অনেক অ্যাডভান্টেজ পাইছি। মানে এই অ্যাডভান্টেজটা আমার কম্পারেটিভ অ্যানালাইসিসে আমার 43 বিসিএস থেকে 41 বিসিএস ভালো হয়েছিল। বাংলাদেশে কিছুতেই ভালো করতে পারতেছিলেন না। আপনাদের সাথে আমার একটা বাংলাদেশ ক্লাস নেওয়ার কথা ছিল, ক্লাসটা ক্যান্সেল হয়েছে। আমি দেখি সামনে কোনো ক্লাস নেওয়া পসিবল হইলে আমি ওইটা নেওয়ার চেষ্টা করবো। তাহলে আমি খাতা দেখে আমি হচ্ছে গিয়ে একটু অ্যানালাইসিস করতে পারবো। আচ্ছা, অ্যাডমিন ক্যাডার পেডে আমার মনে হয় ভাইভা টাইভা সহ 65% নাম্বার যদি আপনি পান, ভাইভা টাইভা সহ, আপনার জীবনে অ্যাডমিন ক্যাডার বা পুলিশ ক্যাডার মিস হবে না। ইভেন ফরেন অ্যাফেয়ার্সটাও হচ্ছে গিয়ে মানে তখন হচ্ছে গিয়ে আনসার্টেন, মানে হইতেও পারে নাও হইতে পারে টাইপের, এরকম একটা মানে ফরেনও আসতে পারে কপাল যদি থাকে আর কি। এই আচ্ছা, আগে যারা দুই একটা বিসিএস দিছে তারা যদি এক্সাম না দেয়, বাট আমি সাজেস্ট করবো সাবজেক্ট ফাইনাল আর হচ্ছে গিয়ে মেইন পরীক্ষাটা যদি পসিবল হয় ভাই আপনি একটু কষ্ট করে দিয়েন, তাহলে দেখবেন অনেক কিছু আপনার মানে চেঞ্জ হবে ইনশাল্লাহ। এটা আমি সাজেস্ট করবো হচ্ছে কি আপনি হচ্ছে গিয়ে দিয়েন। ওকে, সো এই ছিল হচ্ছে কি মোটামুটি আমার এক্সপিরিয়েন্স, এবং আমার 41 বিসিএস টা বেটার হয়েছে 43 বিসিএস এর থেকে। কারণ একটা বিসিএস দেওয়ার পর লিটারেলি ভাই সত্যি কথা বলতেছি, আপনাদের এখন হচ্ছে গিয়ে সেপ্টেম্বর মাস, আপনাদের পরীক্ষা ডিসেম্বরের আগে হওয়ার কথা না, যা অবস্থা দেখতেছি। ঠিক আছে, তো আপনারা লাকিলি টাইম পাইছেন। এবং একটা জিনিস একটু মনে রাখেন, জীবনে প্রথম বিসিএসটা এবং তারপরের বিসিএসটা, হ্যাঁ তারপরের বিসিএসটা, এই দুইটা বিসিএসসি ধরে নেবেন আপনার হচ্ছে গিয়ে খুবই এফোর্ট দিয়ে দিতে হবে। দিন যত যাবে এফোর্ট দেওয়ার প্রবাবিলিটিটা আস্তে আস্তে কমবে। লিটারেলি আমার 43 বিসিএসটা 41-এর থেকে খারাপ হয়েছে, আবার 44 বিসিএসটা কিভাবে কিভাবে জানি ভালো হয়ে গেছে। এমন না যে আমি এফোর্ট দিছি অনেক, বাট 44 বিসিএসটা কম্পারেটিভলি ভালো হয়েছে। ম্যাথের নাম্বার টাম্বার হাবিজাবি লিখছি, বাট নাম্বার কোনটাই বেশি পাবো এটা তো আর আমি জানি না। তো আলহামদুলিল্লাহ 41 হয়ে গেছে। হ্যাঁ, সো দিন যত যাবে আপনার তেল আসলেই তত কমে যাবে। এটা খুবই বিসিএস লাইনের হচ্ছে গিয়ে একটা কমন একটা জিনিস। ঠিক আছে, সো এটা আমার কাছে যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে মনে হয়েছে। ওকে, চলেন তাহলে হচ্ছে গিয়ে আমরা আগাই। এবার হচ্ছে গিয়ে অনুবাদক প্রোগ্রাম। ভাই এই টপিকটা টিচারদের 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটা হচ্ছে 5 স্টার ইম্পর্টেন্ট টপিক, এবং এই টপিকটার যেই কোশ্চেনটা আপনারা হচ্ছে গিয়ে পাবেন, মানে অনুবাদক প্রোগ্রামটা তো বুঝতেছেনই, সেটা হচ্ছে গিয়ে একটাকে আরেকটাতে অনুবাদ করে। ঠিক আছে, আচ্ছা, কম্পিউটার যেমন হচ্ছে আপনার 0 আর 1 ছাড়া বুঝে না, সো এটাকে বুঝার জন্য এই ভাষাটাকে আমাদের অনুবাদ করতে হবে আপনার ভাষাটাকে। আচ্ছা, ওকে। ভাই বিয়ে শাদী করে ফেললে তেল কমে ফেলবে যাবে নাকি বাড়ে? আপনি একটা দারুণ কথা বলছেন। আসলে আমি নিজে বিয়ে করি নাই তো, মানে আমি আসলে বলতে পারতেছি না। এটা খুবই কঠিন একটা কোশ্চেন। আমার ইচ্ছা ছিল যে ক্যাডার ম্যাডার হওয়ার পর তারপর বিয়ে শাদীর দিকে আগাবো, তার আগে হচ্ছে গিয়ে যাব না। তার আগে নিজের কাছে একটু আনইজি লাগতেছিল যে ছেলে কি করে, ছেলে বিসিএস পড়ে, এটা বলে বিয়ে শাদী করতে একটু কেমন জানি লাগতেছিল। তাই আসলে হচ্ছে গিয়ে আগাই নেই, দেখি সামনে ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আচ্ছা, তো ঘটনা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে এইখানে শিওর শর্ট 5 স্টার ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমরা এখন ব্যাখ্যা করব। বাট আমি এই 5 স্টার ইম্পর্টেন্ট কোশ্চেনটা আমি আগে আপনার লেখা দিতে চাইতেছি। এটা আপনি শিওর শর্ট পাবেনই 100%, 100%। এটা আপনি আইদার যে কোনো মডেল টেস্ট দেন সামনে, বা আপনার ডিসিএস এ এই টাইপের কোশ্চেন গুলো টিচাররা অনেক করে। সেটা বুঝতেছিনি কোশ্চেনটা কি। কোশ্চেনটা হচ্ছে কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য। ইন্টারপ্রেটারের পার্থক্য, ভাই এটা আপনি শিওর শট আপনি পাবেনই। এটা 5 স্টার ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আপনি পাবেন। ঠিক আছে, এখন আমার একটা ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে এর মধ্যে একটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে হচ্ছে গিয়ে অনুবাদ করে, আর আরেকটা হচ্ছে গিয়ে ধাপ ধাপ একটা লাইন বা লাইন বাই লাইন অনুবাদ করে। ঠিক আছে,
তাহলে এইবার আমারে বলেন তো ভাই, কোনটা হচ্ছে গিয়ে একবারে সম্পূর্ণ একবারে হচ্ছে গিয়ে আপনার অনুবাদ করে ফেলে, একবারে অনুবাদ করে ফেলে কোনটা? ভেরি গুড, একবারে অনুবাদ করে ফেলে হচ্ছে কম্পাইলার। আর হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন অনুবাদ করে হচ্ছে ইন্টারপ্রেটার। ঠিক আছে? সো এইখানের আপনার এরকম শিওর শট এরকম আপনার 5টা হচ্ছে গিয়ে জিনিসগুলা জানা থাকা লাগবে। তাহলে খুব সিম্পল হিসাব, এইখানে যদি ও সবগুলাকে একসাথে অনুবাদ করে, এখানে যদি আপনার একসাথে অনুবাদ হয়, ঠিক আছে, এখানে খুবই সিম্পল অ্যানালাইসিস, একসাথে অনুবাদ হয়, তাহলে এইখানে একসাথে ভুলগুলাকেও প্রদর্শন করবে, তাহলে ভুলগুলো একসাথে প্রদর্শন হবে, একসাথে দেখাবে। আর এখানে কি, এখানে হচ্ছে গিয়ে এটা লাইন বাই লাইন দেখাবে। খুবই সিম্পল হিসাব, একটা বাই একটাই। হ্যাঁ, এই তো আপনার খুব সুন্দর করে ইয়া করতেছেন। তাহলে এখানে দেখেন, এইখানে যেহেতু আপনার একসাথে অনুবাদ করছে, ভুলগুলোকেও একসাথে দেখাইছে, দ্যাট মিনস আপনি একসাথে অনেকগুলা ভুল দেখতে পাইতেছেন। এখন এই ভুলগুলো আপনার সলভ করা লাগবে। সলভ করা মানে কি? সলভ করা মানে ডিবাগিং, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে আপনি টেস্টিং করবেন। তাহলে এই টেস্টিং এ আপনার অবশ্যই এখানে সময় কি লাগবে? সময় লাগবে খুব বেশি। আর এখানে যেহেতু লাইন বাই লাইন আসে, ঠিক আছে, আপনি একটা লাইন দেখতেছেন, একটা লাইনের ভুল ইয়া করতেছেন, দ্যাট মিনস এখানে ডিবাগিং বা আপনার টেস্টিং করতে সময় কম লাগতেছে। ঠিক আছে? সো আচ্ছা, এই ব্যাখ্যাটা বলে নেই, তারপর তামান্না আপু আপনার রিপ্লাইটা আমি দিচ্ছি। ওকে, সো এই হচ্ছে গিয়ে আপনার একটু ধাপে ধাপে অ্যানালাইসিস করে হচ্ছে গিয়ে আপনার জিনিসটা লিখতে হবে। এখানে আপনি এরকম 5টা প্রবলেম দিবেন, আমি মেন 4টা 3টা আমি বলে দিছি। হ্যাঁ, সবচেয়ে বেশি ইউজ হয় কম্পাইলার, এটার থেকে কম ইউজ হয় হচ্ছে ইন্টারপ্রেটার। সো এই টাইপের আপনার আরো অনেকগুলো আছে, এটা হচ্ছে কি আপনি ধাপে ধাপে হচ্ছে গিয়ে দিবেন। সো এইটা যাতে পরীক্ষার হলে আসলে আপনার যেন কলম কলম অটো যেন চলে, আপনার যেন চিন্তা করে লিখতে না হয়। ঠিক আছে? সো এই তো এখানে নরমাল হচ্ছে অ্যাসেম্বলার আছে, উৎস থেকে অনুবাদ, অনুবাদ থেকে বস্তু করে। হ্যাঁ, অ্যাসেম্বলারটা এত একটা ইম্পর্টেন্ট না, বাট ইম্পর্টেন্টের জায়গাটা হচ্ছে গিয়ে আচ্ছা এই যে ইন্টারপ্রেটার, যেটা আমরা হচ্ছে গিয়ে বললাম, এবং আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে এটা সবই সবই এটা কমন, মানে আপনার অনুবাদক প্রোগ্রামের মেইন কাহিনী উৎস প্রোগ্রাম থাকবে, আপনি ইন্টারপ্রেটার দিবেন, হ্যাঁ, বা আপনি হচ্ছে গিয়ে কম্পাইলার দিবেন ও হচ্ছে আউটপুট দিবে। এটা খুবই বেসিক একটা ফিগার সবকিছুর জন্যই। এখানে হচ্ছে কাজ আছে, নরমালি কাজ, আমি পার্থক্যটাই চলে যেতে চাচ্ছি। পার্থক্যটা কই দেখি, এখানে পার্থক্যটা দেওয়া উচিত, ফরজ। এই যে হচ্ছে গিয়ে আপনার পার্থক্য, এই যে এইভাবে হচ্ছে গিয়ে আপনি পার্থক্য আকারে জিনিসটা মনে রাখবেন। পার্থক্য আকারে মনে রাখলে আপনি হচ্ছে 2.5 নাম্বারের জন্য কম্পাইলার কি এটা আসলেও আপনি লিখতে পারবেন, ইন্টারপ্রেটার কি এটা আসলেও আপনি লিখতে পারবেন। আলাদা আলাদা করে যদি আসে, যদি আলাদা করে আসলে তাহলে আপনি ওই যে যে ফিগারটা আমরা দেখলাম ওই ফিগারটা আপনি ড্র করতে পারেন। অ্যাকচুয়ালি এটা তো ফিগার না, ওটা হচ্ছে ডায়াগ্রাম। ঠিক আছে? ওই ডায়াগ্রামটা হচ্ছে আপনি ড্র করতে পারেন। ঠিক আছে? এই আচ্ছা, সো এইবার হচ্ছে গিয়ে আমি একটা কোশ্চেন আসছে, ওই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট, ওই কোশ্চেনটার আমি একটু অ্যান্সার দিই চ্যাট বক্সে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে প্রতিদিনের সিলেবাস আপনি শেষ করতে পারতেছেন না। ঠিক আছে? এই গ্যাপটা আপনি কিভাবে ফিল করবেন? ম্যাথে ভালো নয়, ইমপ্রুভ করবো কিভাবে? আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে গিয়ে ভাই, আমি যখন আপনার মতো এই ফেজটাতে ছিলাম, আমি কিন্তু উত্তরণের এই কোর্সটার সাথে ওতপ্রোতভাবে কানেক্টেড ছিলাম 41 BCS এ। হ্যাঁ, আমি এই কোর্সটায় প্রত্যেক দিন যে আমি ভালো করে পরীক্ষায় শেষ করে আমি পরীক্ষা দিছি, এরকম আমার হয় নাই, এবং এটা হবে না। এটা খুবই জেনারেল, হইতে পারলে বেস্ট, হইতে পারলে আপনি খুব ভালো একটা জায়গায় আছেন। এই ক্লাসে অনেকেই আছে যাদের সাথে হচ্ছে আমি পার্সোনালি হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে নোন, তারা আমার ওদের খাতাগুলো দেখাইছে, ইভেন ইফ তাদের নাম্বার গুলাও বলছে। হ্যাঁ, সো ঘটনাটা যেটা সেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে বলতেছি, সেটা আপনার আপনি এখান থেকে যদি সিলেবাসের 60%ও শেষ করে যেতে পারেন, সিলেবাসের 60%ও আপনি যদি শেষ করে যেতে পারেন, আমি বলবো আপনি খুব ভালো ট্র্যাকে আছেন। হ্যাঁ, কেন?
কারণ কিছুদিন পর আপনি একটা সাবজেক্ট ফাইনাল পরীক্ষা দিবেন। দেখেন আপনার কোর্সটা আমি যতটুকু জানি এই কোর্সটা মনে হয় 25 তারিখের মধ্যে শেষ, এবং সাবজেক্ট ফাইনাল শুরু হবে হচ্ছে 2 থেকে 3 তারিখ। তো আপনার যেই যেই টপিকটা একটু ল্যাকিংস আছে আপনি কিন্তু এই 7 দিনে বা এই কয়দিনে 5-7 দিনে একটু দেখে ফেলতে পারেন। আর সাবজেক্ট ফাইনালে আপনি যে কাজটা করবেন, আপনার যেই টপিক গুলায় ল্যাকিংস আছে ওই টপিকস গুলো একটু পড়ে পরীক্ষা দিবেন। আমার কাছে এখনো মনে আছে, আমি জানি না আপনারা উত্তরণের বাংলাদেশ পরীক্ষায় এই জিনিসটা পাইছেন নাকি, আরপিও, এটা নিয়ে কি আইডিয়া আছে? আরপিও, হ্যাঁ আরপিও, নিয়াল ভাই থ্যাংক ইউ। আচ্ছা, আরপিও ভাই, এই পরীক্ষার এই জিনিসটা আমি উত্তরণের পরীক্ষায় পারি নাই, উত্তরণের পরীক্ষায় পারি নাই। না পাইরা কি হয়েছে, ওদের এটার সাথে তো সলভ থাকে, আমি সলভটা দেখছিলাম, এবং লিটারেলি 41তম বিসিএস এ, হ্যাঁ ভেরি গুড, ইলেকশন অ্যাক্ট, 41তম বিসিএস এ এই আরপিও নিয়ে কোশ্চেনটা আসছে। হ্যাঁ, হ্যাঁ জনপ্রতিনিধিত্ব আইন, এটা হচ্ছে গিয়ে 1972 এর। এন্ড এইটা নিয়ে ভাই আমি কেন এখন কথা বললাম, এবং মানে এটা তখন হচ্ছে গিয়ে এই নির্বাচন নিয়ে একটা আইন সংশোধন হয়েছিল, ঠিক আছে, ওইটার বেস ধরে আরপিওর কোশ্চেনটা আসছে। সো দেখেন এটার সাথে কিন্তু খুব কানেক্টেড। আপনারা কিন্তু সামনে ইলেকশনের বছরে পরীক্ষা দিতে যাইতেছেন, আপনার জন্য কিন্তু এই টপিক গুলো খুবই ইম্পর্টেন্ট। সেই সাথে সাথে কিছু গাঁজাখুরি টপিকও এটার সাথে ইম্পর্টেন্ট। কি, যেমন এই যে নির্বাচনকালীন সময়, হ্যাঁ যারা নির্বাচন অবজারভার আছে তাদের ভূমিকা কি, দেশীয় এবং বিদেশি, ঠিক আছে, ওই ধরনের ধরেন বায়বীয় কোশ্চেনে আপনি ধরে নেন 10-এ ম্যাক্স 5 থেকে 6, হ্যাঁ 7 পাওয়াটা খুবই ডিফিকাল্ট, হ্যাঁ, বাট আবার ধরেন আপনি সংবিধানের কোশ্চেনে 7, 7.5 বা 8 পাবেন। বাংলাদেশের ডেভেলপমেন্টের কোশ্চেনে আপনি ধরেন 7 ইজিলি পাইতে পারেন যদি ঠিকঠাক মতো লিখতে পারেন। হ্যাঁ, সো আপনাকে কোশ্চেনের মেরিট বুঝে হচ্ছে কি আগাইতে হবে। সো যেটা আমি বলতেছি, আপনারা যারা এই পরীক্ষাগুলো দিছেন মোটামুটি বা এই সিলেবাসের সাথে কানেক্টেড ছিলেন, তারা সত্যি কথা বলতে অনেক আগায় গেছেন, অনেক আগায় গেছেন। আমি আমার পরিচিত 3 জন আছে যারা হচ্ছে গিয়ে আমরা এই উত্তরণের একই এই কোর্সটা এনরোল করছিলাম, পরে অন্য একটা কোচিং এ ফাইনাল মডেল টেস্টটা দিছিলাম জাস্ট টেস্ট করার জন্য। আমরা 3 জনই কিন্তু অ্যাডমিনে হইছি। হ্যাঁ, এবং আমাদের সাথে যারা ছিল তারা আমাদেরকে এই কথাটাই বলছে যে ভাই আপনারা আগে এটা শুরু করে রেগুলার পরীক্ষা দিয়ে আপনারা আমাদের থেকে অনেক বেশি পাইছেন। আচ্ছা, নিহাল ভাই এটা খুবই আনসার্টেন একটা, হ্যাঁ না পড়েও এক্সাম দিতে মানে পারাটাও ভালো, আপনি লিখলে এটা ভালো হবে। পরীক্ষায় যে আপনার সব কোশ্চেন কমন পাবেন তা কিন্তু না। আচ্ছা, এখানে একটা উদ্ভাসে যেমন মার্ক দেয় এরকম মার্ক আপনি আশা করতে পারেন। এখন বিসিএস এর মার্কিংটা এটা খুবই আনসার্টেন, খুবই আনসার্টেন। কি, এখানে টিচারদের সেই রকমের কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় না। ধরেন একটা মানুষ একটা কোশ্চেনে ধরেন দেয় হচ্ছে হাইয়েস্ট 10-এ 7 বা 7.5, আরেকটা মানুষ হাইয়েস্টই দেয় 6.5, কারণ এখানে সবই বায়বীয় টাইপের লেখা, ঠিক আছে। সো এটা আপনার হচ্ছে মোটামুটি অবশ্যই কপালের উপর ডিপেন্ড, বাট আপনি ভালো লিখলে ওই যে যে মানুষটা 6.5 দেয় হাইয়েস্ট তার কাছেও হয়তো বা 6.5 পাবেন। দ্যাট মিনস সব সাবজেক্ট আপনার খাতা একটু কম নাম্বার দেয় ওরকম টিচারের কাছে পড়বে এরকম কিন্তু না, ঠিক আছে। আর ম্যাথে যারা দুর্বল, খুবই সিম্পল হিসাব, হ্যাঁ ম্যাথে যারা দুর্বল তাদের জন্য হচ্ছে গিয়ে ভাই এসএসসি এবং ইন্টারমিডিয়েটের যে বোর্ড বইয়ের ম্যাথ আছে সেটা আপনি করেন। আমি একটা কথা মোটামুটি আমার কাছে মনে হয়েছে, প্রিলি থেকে রিটেনের ম্যাথ সহজ আসে, এবং 43তম বিসিএস বাদে ওই বিসিএস এর কোশ্চেনটা কিছু ভুলভাল ছিল, পোলাপানদের মাথা গরম করে ফেলছিল পরীক্ষার হলে। 41, 44, হ্যাঁ আপনি দুইটা কোশ্চেনই দেখেন, দুইটা কোশ্চেনই কিন্তু এত কঠিন না। আমি একজনের চিনি, ওই ভদ্রলোক হচ্ছে গিয়ে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছিল এবং আর্টসের, উনি নিজেও হচ্ছে গিয়ে 30-এর প্লাস পাবে, মানে উনি খুবই খুশি। হ্যাঁ, আবার আমার কিছু ফ্রেন্ড আছে ওরা হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, চুয়েট এবং বুয়েটে, ওরা হেলাফেলা করছিল ম্যাথে, হেলাফেলা কইরা একজনের নাম্বার থাকে এই 35 আর একজনের নাম্বার থাকে হচ্ছে গিয়ে 40। হ্যাঁ, ওরা খুবই আপসেট ছিল। সো আপনি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আপনি এই নাম্বারটা হচ্ছে গিয়ে তুললেন। সো আমার কাছে সাজেশন, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের জন্য মার্কটা হওয়া উচিত 45, যারা অন্য ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের জন্য চেষ্টাটা থাকা উচিত 35 প্লাস। এটা আপনি করতে পারলে আপনি ফাইটে আপনি রেসে পিছিয়ে যাবেন না, ঠিক আছে, রেসে আপনি পিছিয়ে যাবেন না। আর ভাই এখানে 50 না বলে 45 কেন বলছেন, কারণ মানে ধরেন আপনি টার্গেট করে গেছেন 50, কোনো কারণে 50 না আসলে আপনি একটু ডিমোটিভেটেড হবে। 45 মানে ফেয়ার এনাফ মার্কস, 45 আর ওইখানে 45, 90,
মানে আপনি যে কোনো বিসিএস এর জন্য আপনি কোপাই দিয়ে আসতে পারবেন। আচ্ছা, আমার এখানে আজান দিচ্ছে, আমি একটু আজানের বিরতিতে যাচ্ছি, 2 মিনিট আজানের বিরতিতে যাচ্ছি, আমি তারপরে হচ্ছে অ্যান্সার করতেছি। ওকে, ব্যাক করতেছি 2টা অ্যান্সার দিয়ে। এক হচ্ছে গিয়ে আহ আচ্ছা, এক হচ্ছে গিয়ে যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে হাতের লেখাটা কতটা গুরুত্বপূর্ণ। হাতের লেখাটা আমার কাছে মনে হয় পরিষ্কার হওয়াটা গুরুত্বপূর্ণ। আপনি লিখছেন, কাটাকাটি করছেন, হ্যাঁ, আপনার খাতাটা দেখে সুন্দর লাগতেছে না, এরকম যাতে না হয়। আপনার হাতের লেখা খারাপ হইতে পারে, বাট পরিষ্কার যাতে হয়, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে তামান্না আপু মনে হয় একটা কোশ্চেন করছেন, কোশ্চেনটা হচ্ছে গিয়ে ভাই মানে এখানে কোশ্চেন, ম্যাথ কোশ্চেনটা একটু কঠিন করে। সো 30 পাইতেছেন, মন খারাপ করেন না, ফ্রাস্ট্রেটেড হবেন না, জাস্ট আপনি লেগে থাকেন। আপনার কথার প্রেক্ষিতে আরেকটা অ্যান্সার দিচ্ছি। এই ক্লাসের মধ্যে যারা উপপাদ্য করেন না, হ্যাঁ, উপপাদ্য করেন না, আপনাদের জন্য সাজেশন লিস্ট মানে বোর্ড বইয়ের শেষে যেগুলা পরীক্ষায় অনেক আসছে, বোর্ডে আসছে, এরকম কিছু উপপাদ্য আছে, ওগুলা একটু করেন। আর সেকেন্ড হচ্ছে গিয়ে আহ আচ্ছা, আহ পরীক্ষা না দিতে পারলো এই পিডিএফ গুলা, উত্তরণের অ্যান্সার গুলা পিডিএফ, আচ্ছা এটা নিয়ে আমি তাহলে দেখবো না, আমি হচ্ছে গিয়ে বলবো না। ওকে, এই আপনি একটা ভালো কথা বলছেন, দেখি এই কথাটা কে বলছেন। এটা আমার আইডিওলজির সাথে যায়। সেটা হচ্ছে হাতের লেখা দেখি না, কিন্তু কতটা যত্ন করে লেখছেন সেটা হচ্ছে গিয়ে এটা কে লেখছেন, দাঁড়ান চ্যাটটা নিচে পড়ে গেছে। প্রথমের সাথে শেষের কোনো মিল নাই ভাই, এটা হয় পরীক্ষা, এরকম হয়। সো প্রথম প্রশ্নগুলা একটু ফাস্টই লেখেন ভাই, যারা টপ মার্কস পাচ্ছে পাচ্ছে, সমস্যা নাই, আর টেনশন করেন না। আচ্ছা হ্যাঁ, অধিকারী ভাই, আপনার কথাটা খুব ভালো লাগছে, এটা আমিও। আপনি একটা জিনিস মানে খাতাটা দেখে আসলে টিচার বুঝতে পারবে যে আপনি আসলে কতটুকু আবেগ দিয়ে লিখছেন।
এটা যাতে বুঝতে পারে। হ্যাঁ, এই জিনিসটা আপনার বোঝানোর চেষ্টা করেন যে আমি ভাই এফোর্ট দিছি, যে স্যার আমি এফোর্ট দিছি, আপনি হচ্ছে একটু দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। আপনি ধারের কাছে যাওয়ার চেষ্টা করতেছেন, আপনি এতেই হচ্ছে অনেক ইয়া করবেন। সো টেনশন নিয়েন না, আল্লাহ ভরসা। ওকে, সো খুব সিম্পল হিসাব, হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের সম্পর্ক। ঠিক আছে, এটা আপনি জানেনই, হার্ডওয়্যার আসলে সফটওয়্যার ছাড়া আসলে কিছুই না, একটা শুধুমাত্র জড় পদার্থ। হ্যাঁ, এটা ছাড়া আর কিছুই না। ঠিক আছে, সো এখান থেকে কিছু কিছু হচ্ছে গিয়ে বুকিশ এবং বিসিএস স্ট্যান্ডার্ড কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, সেটা কি? সেটা হচ্ছে আসতে পারে যে হার্ডওয়্যার কি, হার্ডওয়্যার অথবা সফটওয়্যার কি। ঠিক আছে, সফটওয়্যার কি, এটার মধ্যে সম্পর্ক লেখো। সো এইটাই ধরেন হচ্ছে গিয়ে আপনার পরীক্ষার কোশ্চেন। ভাই আমি আপনাদেরকে সাজেস্ট করব এই টাইপের সম্পর্ক যদি আসে, আপনারা হচ্ছে গিয়ে মানে প্যারা প্যারা করে না লিখে একটু পয়েন্ট আকারে লেখেন, মানে বিজ্ঞানটা অ্যাটলিস্ট একটু পয়েন্ট আকারে হচ্ছে গিয়ে লেখার চেষ্টা করেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ অনেক নাম্বার উঠে গেছে লিটারেলি। ভেরি গুড, ফিজিক্যাল প্লাস লজিক্যাল কম্পোনেন্ট, হ্যাঁ সুন্দর অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, এই তো। সো এখান থেকে বেসিক্যালি আমরা হচ্ছে সফটওয়্যার নিয়ে আলোচনা করব এবং সফটওয়্যার থেকে আমরা আস্তে আস্তে আমাদের অপারেটিং সিস্টেমের ওই জায়গাটায় চলে যাব যেখান থেকে হচ্ছে কি অনেক কোশ্চেন আসে। ঠিক আছে, সো চলেন হচ্ছে কি আমরা একটু হচ্ছে কি আগাই। এখানে হচ্ছে সফটওয়্যার, একটা হচ্ছে গিয়ে সিস্টেম সফটওয়্যার। এই সিস্টেম সফটওয়্যারটা হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ। সিস্টেম সফটওয়্যার তিন ধরনের, এক হচ্ছে সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম, দুই হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং তিন হচ্ছে সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, হার্ডওয়্যার হলো বডি, সফটওয়্যার হলো ব্লাড। ওকে, আচ্ছা, এই সিস্টেম সফটওয়্যার, এই সিস্টেম সফটওয়্যারের যে তিনটা পার্ট আছে, এই তিনটা পার্ট হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার জানেনই, এটা হচ্ছে সাধারণ অ্যাপ্লিকেশন কিছু সফটওয়্যার এবং সুনির্দিষ্ট কাজ করে এইরকম কিছু অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আছে। ঠিক আছে, সো এটা হচ্ছে কি আমাদের সফটওয়্যার। তো সফটওয়্যার, এই সিস্টেম সফটওয়্যারেরই আরেকটা নাম কি, এটা কি আপনাদের কি জানা আছে? এই সিস্টেম সফটওয়্যারকেই আরেকটা নামে ডাকা হয়। হ্যাঁ, অপারেটিং সিস্টেম। ভেরি গুড, ভেরি গুড। সিস্টেম সফটওয়্যারই হচ্ছে গিয়ে অপারেটিং সিস্টেম। হ্যাঁ, অনেক ধরনের অপারেটিং সিস্টেম হইতে পারে, যেমন খুব রিসেন্টলি হচ্ছে আইওএস। হ্যাঁ, কি জানি অ্যাপল 15, আইফোন 15, 15 প্রো হাবিজাবি বের করছে। হ্যাঁ, সো এই অপারেটিং সিস্টেমের ধারণাটা এটা আমাদের আসলে খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে হচ্ছে রেগুলার বেসিসে কোশ্চেন আসবে এবং আসতেই দেখা যায়। আমি মনে হয় লাস্ট ক্লাসে আপনাদের বলছিলাম যে এই ধরনের কিছু ডায়াগ্রাম আমি একটা জায়গায় লিখে রাখছিলাম। হ্যাঁ, এরকম এই কম্পিউটারের, হ্যাঁ, বেশ কিছু ডায়াগ্রাম গুলো আমার কাছে ছিল। যেমন আপনি অপারেটিং সিস্টেমের যদি কোনো কোশ্চেন আসে, খুবই সিম্পল হিসাব অপারেটিং সিস্টেম, যে সিস্টেমটা দিয়ে ওই কম্পিউটারটা বেসিক্যালি নিয়ন্ত্রিত হবে, সেটাই হচ্ছে অপারেটিং সিস্টেম। ওকে, আচ্ছা, আরে ভেরি গুড, আব্দুর রহিম ভাইয়া, ভেরি গুড। আচ্ছা, সো এখানে কিন্তু এই অপারেটিং সিস্টেমের এই ডায়াগ্রামটা খুবই ইম্পর্টেন্ট, যেখানে হার্ডওয়্যারের সাথে অপারেটিং সিস্টেম এবং হিউম্যান ইউজারের একটা কানেকশন হবে। এটাকে হেল্প করার জন্য মাঝে আপনার থাকবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে, সো এটা কিন্তু আপনার জন্য এই ডায়াগ্রামটা, হ্যাঁ, এই সিস্টেম সফটওয়্যারের যদি কোনো কোশ্চেন আসে, হ্যাঁ, সেটা আপনার আঁকা বাধ্যতামূলক। ঠিক আছে, এবং এখানে কিন্তু আপনার কোশ্চেন আসতে পারে যে এই সিস্টেম সফটওয়্যার বলতে কি বুঝো, এবং এই সিস্টেম সফটওয়্যারের আপনার হচ্ছে গিয়ে ব্যাখ্যা করুন বা হচ্ছে সংগঠন বর্ণনা করুন। ঠিক আছে, এই সো আমি কোশ্চেনের প্যাটার্নটা হচ্ছে গিয়ে আমি কয়েকটা প্যাটার্নে এই কোশ্চেনটা আসতে পারে, আমি একটু প্যাটার্নটা হচ্ছে গিয়ে আপনাদেরকে লিখে দেই, তাহলে আপনাদের বেশ সুবিধা হবে। একই কোশ্চেন অনেক ধরনের প্যাটার্নে আসতে পারে, সেটাই হচ্ছে গিয়ে আমি একটা লিখে দিতেছি। ফার্স্টেই আপনি বুঝতেছেন যে হচ্ছে সিস্টেম সফটওয়্যার আসতে পারে, আইদার হচ্ছে সিস্টেম সফটওয়্যার, যেটাকেই আমরা বলতেছি অপারেটিং সিস্টেম। এটার ডায়াগ্রাম আপনার দেওয়া বাধ্যতামূলক, ডায়াগ্রাম যেটা ভাইয়া এর আগের পেজে ছিল, এবং বলতে পারে সংগঠন ব্যাখ্যা করুন, সংগঠন অথবা আহ কার্যাবলী।
এখন কার্যাবলী আসলেই কিন্তু এই যে দেখেন ভাই, কার্যাবলী আসলেই কিন্তু এই 3টা পয়েন্ট চলে আসবে। এই 3টা পয়েন্টের মাধ্যমে সে হচ্ছে গিয়ে কাজ করে, আর এইখানে অ্যান্সারটা চলে আসবে ফিগার। ঠিক আছে? সো আপনি যখন এই কোশ্চেনটা লিখবেন তখন এই কয়েকটা জিনিস যেন আপনার কোশ্চেনে থাকে। ওকে? সো এটা কিন্তু আপনার 5 স্টার ইম্পর্টেন্ট একটা জিনিস। সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার কিভাবে কাজ করে এটা হচ্ছে গিয়ে খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, আই গেস হচ্ছে গিয়ে বুঝাইতে পারছি। চলেন এবার আমরা হচ্ছে আস্তে ধীরে একটু সামনের দিকে আগাই। এখন সিস্টেম সফটওয়্যারের পরবর্তী ধাপ যেটা, সেটা হচ্ছে গিয়ে ব্যবহারিক বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেমন অনেক প্যাকেজ প্রোগ্রাম থাকে। যেমন আমি এই ক্লাসটা নিতেছি ড্র বোর্ডে। এই ড্র বোর্ডটা হচ্ছে মাইক্রোসফটের একটা বিল্ট ইন। ঠিক আছে? আবার এরকম দেখবেন অনেক ভাইয়ারা ক্লাস নেয়, তারা হচ্ছে ওপেন বোর্ডে, ওটা কিন্তু আবার নামায় নিচ্ছে। হ্যাঁ, দ্যাট মিনস ওটা হচ্ছে কি আপনার প্যাকেজের সাথে ছিল না, আলাদাভাবে ইউজ করছে। ঠিক আছে? সো এগুলা জাস্ট জেনে রাখা, এখান থেকে এত কোশ্চেন আসে না। এই যে ওয়ার্ড প্রসেসিং আছে, ডাটাবেস প্রোগ্রাম আছে, ফটোশপ আছে, হ্যাঁ, এই ক্যাড। এখানে কি এই সিভিল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচারের কি কেউ আছেন? এই ক্যাড এর ইউজ করছেন? হ্যাঁ, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাও করছেন হয়তো। এরকম কি কেউ আছেন? ক্যাড ক্যাড চিনি? ওকে, বিল্ডিং ফেড। ওকে, ভেরি গুড। জি ভাইয়া, এই তো ঠিক আছে। আপনারা তো এটার অনেক আচ্ছা। এই মাঝে একটা হ্যাঁ ড্রাগ ডিজাইনের ব্যবহার করছি, আইপি, ভেরি গুড। হ্যাঁ, আইপি তো আমাদেরও ছিল এই ক্যাডের ডিজাইন। আচ্ছা, একটা কোশ্চেন আসছিল, এই কম্পিউটার পার্টটা কি বাংলা ইংলিশ? আচ্ছা, কম্পিউটার পার্টটা যদি ইংলিশ বাংলা মিক্স করে শুধু ইংলিশে অ্যান্সার দেই তাহলে প্রবলেম হবে ভাই। হ্যাঁ, তাহলে প্রবলেম হবে ভাই। আপনি পরীক্ষাটা দিতেছেন বাংলায়, এর মধ্যে আপনি কিছু টার্ম আপনি ইংলিশে ব্যবহার করতে পারেন। ঠিক আছে? লাইক ধরেন ফটোশপ, অপারেটিং সিস্টেম, এই ওয়ার্ড গুলো আপনি ইংলিশে ইউজ করতে পারেন, বাট হোল পার্টটা আপনি ইংলিশে লিখলে এটা হবে না। ঠিক আছে? এখানে কিছু আহ মানে টার্ম যেটা আপনি ইংলিশে লিখতে পারেন, যেটা আপনার হয়তো বা ইংলিশে লিখতেই সুবিধা হবে, ওগুলা হচ্ছে কি আমরা ইংলিশে লিখেন। ঠিক আছে? ওকে, কাস্টমাইজ প্রোগ্রাম, কিছু প্রোগ্রাম আছে আমরা কাস্টমাইজ করি। এই তো। আর এই তো কম্পিউটার ভাইরাস, আমরা লাস্ট ক্লাসে ভাইরাস নিয়েও পড়াশোনা করছিলাম। ওই ম্যালওয়্যার এবং ভাইরাস নিয়ে মনে হয় আলোচনা করছিলাম। সো এটা নিয়ে তো আপনারাই আমাকে বলছিলেন যে ম্যালওয়্যারটা গ্রেটার দেন ভাইরাস। হ্যাঁ, মানে ভাইরাস হচ্ছে ম্যালওয়্যারের একটা প্রকৃতি। এই যে এখানে হচ্ছে গিয়ে আছে। সো এটা নিয়ে এত একটা আজকে না ইয়া করি। হ্যাঁ, সো এখান থেকে যেই জিনিসটা একটা কোশ্চেন হইতে পারে, অ্যান্টিভাইরাস কি, এটা আমরা বুঝি যে ভাইরাসকে প্রোটেক্ট করতে যেই জিনিসটা আমরা ইউজ করি সেটাই হচ্ছে অ্যান্টিভাইরাস। সো আপনাদের জন্য আমার পক্ষ থেকে একটা ভাইয়া কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে ফায়ার ওয়াল। এই জিনিসটা বলতে আমরা কি বুঝি? কোশ্চেনটা হচ্ছে গিয়ে ফায়ার ওয়াল, এই জিনিসটা আমরা বলতে কি বুঝি? ফায়ার ওয়াল, ফায়ার ওয়াল, এই জিনিসটা বলতে কি বোঝে এবং এই জিনিসটার বৈশিষ্ট্য বা কেন ইউজ করা হয়? বৈশিষ্ট্য অথবা কেন আমরা ফায়ারওয়াল জিনিসটা এটা ইউজ করা হয়। সো আমি অনেকগুলা ইয়া পেয়ে গেছি। ভেরি গুড, একেবারে সুন্দর অ্যান্সার। কম্পিউটার প্রতিরক্ষা ব্যবস্থা, লিগ্যাল এন্টিটি, এ প্রোগ্রাম দ্যাট প্রিভেন্টস আনঅথরাইজড অ্যাক্সেস। ভেরি গুড। ঠিক আছে, আনঅথরাইজড অ্যাক্সেস কে রেসিস্ট করে। ভেরি গুড। সো হ্যাঁ, ইন্টারনেটের ট্রাফিক পুলিশ, সুন্দর একটা অ্যান্সার দিচ্ছেন, ইন্টারনেটের ট্রাফিক পুলিশ। আচ্ছা, সো ফায়ারওয়াল হচ্ছে গিয়ে বুঝতেছি যে এটা হচ্ছে এমন একটা ব্যবস্থা, যে ব্যবস্থা হচ্ছে কম্পিউটারকে আননেসেসারি যে কোনো কিছু থেকে আসার পক্ষ থেকে ও হচ্ছে গিয়ে বাধা দিবে। এবার আমি আমার পরীক্ষার হলে একটা ভুল করছিলাম, আমার 41 বিসিএস এ আমি এটা একটা ভুল করছিলাম। কি ভুল করছিলাম? 41 বিসিএস এ মনে হয় আমাকে ম্যালওয়্যার আসছিল পরীক্ষার হলে। ম্যালওয়্যার কি, এটা আমাকে কোশ্চেন আসছিল। আমি ওই কোশ্চেনটা পরীক্ষার হলে পড়ছি ফায়ারওয়াল। আমি কিন্তু দুইটাই পারি। ঠিক আছে? মানে আমি কিন্তু দুইটাই পারি, আর পরীক্ষায় আসছে এটা। আমি জানি না আমি কেন আমি পরীক্ষার হলে এটা দেখছিলাম। আমি জানি না আপনাদের কি এরকম কারো হয়, মানে মাঝে মাঝে কিছু একটা কোশ্চেনে এরকম একটা হতে পারে, মানে হ্যাঁ। সো বিজ্ঞানের আমি খুব কষ্ট পাইছিলাম। হ্যাঁ, আমার একটা পুরা পারা 2.5 নাম্বার একটা কোশ্চেন এভাবে আমি হচ্ছে গিয়ে ভুল কইরা দিয়ে আসছি।
সো ভুল প্রশ্ন দেখি নার্ভাস থাকে অনেকেরই হয়, হ্যাঁ এমসিকিউ তো হয়। সো রিটার্ন এটা হয়েছিল, আমি খুবই কষ্ট পাইছিলাম বিজ্ঞান পরীক্ষাটা দিয়ে, দুইটা প্রশ্ন দেখিনি। সো আপনাদের জন্য আমার সাজেশন একটু থাকবে যে বিজ্ঞানের অনেকগুলো কোশ্চেন থাকে তো, সো অনেকগুলো কোশ্চেন থাকাতে যে জিনিসটা হয়, একটা দুইটা কোশ্চেন এরকম ভুল যাতে না দেখি, এবং আরেকটা এরকম একটা দুইটা কোশ্চেন বাদ পড়ে যায়। আমি আমার একটা বিসিএস এর মানে রিটেন পরীক্ষার এক্সপেরিয়েন্স বলি, সেটা হচ্ছে 43 বিসিএস। হ্যাঁ, আমি তো আপনারা বলছি আমি আগে হচ্ছে গিয়ে কম্পিউটার এবং ইলেকট্রিক্যাল পার্টটা অ্যান্সার করি, কষ্ট পেয়ে অ্যাডমিন হয়ে গেছেন, আমারও কষ্ট পেতে চাই না, থাক আপনারা কষ্ট পায় না, আপনারা না কষ্ট পায় ইনশাল্লাহ হবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমি আমি সাব্বির ভাই এই ক্লাসে কিউএনএ হিসাবে আছেন। সাব্বির ভাই আমাদের ক্লাসে একটা গল্প করছিলেন। গল্পটা হচ্ছে মানে ইংলিশ পরীক্ষার সময়, আমি যদি ভুল না করি, আমি জানি না সাব্বির ভাই শুনতেছেন নাকি, সেটা হচ্ছে ভাইয়ের ওই সিনোনিম থেকে অ্যান্টোনিম ছিল, ওই অ্যান্টোনিম দিয়ে মেক সেন্টেন্স করতে বলছিল, তো ভাই খুব সম্ভবত ওই সিনোনিম দিয়ে মেক সেন্টেন্স করে ফেলছিল। সো ভাই কিন্তু ওইটাও মানে ওখানে ধরা ভাইয়ের 5 নাম্বার শেষ। হ্যাঁ, তো এরকম একটা 900 নাম্বারের পরীক্ষায়, 900 নাম্বারের পরীক্ষায় আপনার 15 থেকে 20 নাম্বার এরকম হবে, এটা খুবই স্বাভাবিক, এবং এটা হয়েও আপনি আপনার ফার্স্ট চয়েস পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। সো এটা ইয়া করেন না, বাট এই ভুলগুলা দেখেন আপনার ভবিষ্যতের মানুষ করছিল, সো আপনারা একটু কইরেন না। আর যেটা আমি বলতে নিছিলাম, আমার বিজ্ঞান পরীক্ষায় যে কাহিনীটা হয়েছিল সেটা হচ্ছে 43-এর বিজ্ঞান পরীক্ষা। আমি দেখি আমার কাছে অনেক সময়, আমি দেখি কিরে ভাই এত সময় কেন, মানে পরীক্ষা দিয়ে দেখি এত সময়, পরে দেখি আমার একটা সেটের কোশ্চেন আমি হচ্ছে গিয়ে ওভারলুক করছি, আমি ভাবছি এটা আমি অ্যান্সার করছি, বাট ওই একটা সেটের কোশ্চেন দ্যাট মিনস হচ্ছে 7.5%, মানে 7.5 নাম্বার কোশ্চেন আমি ওভারলুক করছিলাম। পরে লিখছি, মানে সময় তো অনেক ছিল, মানে এরকম দেখতেছিলাম সময় অনেক আছে, পরে আমি লিখছি, লেখার একটু সময় কম পাইছি, 10-11 মিনিট পাইছিলাম মনে হয়। এই সো এই টাইপের বিজ্ঞান পরীক্ষায় এই টাইপের ইনসিডেন্ট গুলা বেশি হয়, ঠিক আছে। সো এগুলা একটু সিনসিয়ারলি হচ্ছে গিয়ে একটু ইয়া করেন, এর জন্যই আপনাদের এই পরীক্ষা দেওয়ার কথা একটু বলতেছি আর কি। ওকে, আচ্ছা। ভাই একটা 43-এর একটা কাহিনী বলছে অনিক ভাই। আহা, 43-এ ছিলেন। এরকম হয়, এরকম অনেকেরই হয়। ওকে, সো এই হচ্ছে গিয়ে ফায়ারওয়ালের কাহিনী। চলেন তাহলে আমরা আরেকটু সামনের দিকে আগাই, দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। অ্যালগোরিদম, যেহেতু অ্যালগোরিদম আসছে, অ্যালগোরিদমের সাথে আরেকটা জিনিস কানেক্টেড, অ্যালগোরিদম ও ফ্লো চার্ট, ঠিক আছে। সো আমি আপনাকে কোশ্চেন করতেছি, আসলে কোনটা দেখে আপনার সিস্টেমটা বের করা ইজি, মানে আপনি কোনটা দেখে খুব ইজিলি জিনিসটা বের করতে পারেন, অ্যালগোরিদম নাকি ফ্লো চার্ট? ভেরি গুড, অ্যান্সারটা হচ্ছে কি অবশ্যই ফ্লো চার্ট। সো এখান থেকে কিন্তু আপনি যে কোশ্চেনটা পাবেন, আমি এখানে আর পেজ না বাড়াইয়া এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এই অ্যালগোরিদম ভার্সেস এই ফ্লো চার্ট, এটার ভাই আর কিছুই না, আমি যেহেতু এইভাবে লিখছি এর মানে এটার পার্থক্য আপনার জানতে হবে, এটা পরীক্ষার হলে আসে, ঠিক আছে। সো এই অ্যালগোরিদম এবং হচ্ছে ফ্লো চার্টের পার্থক্য, এটা আপনার হচ্ছে গিয়ে জানবেন। অ্যালগোরিদম কি, এটা হচ্ছে গিয়ে আপনার ধাপে 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 লজিক্যাল একটা লেখা, হ্যাঁ লেখার একটা সিস্টেম থাকবে। আর ফ্লো চার্ট হচ্ছে গিয়ে কোনো সাংকেতিক ভাষায় এই জিনিসটা হচ্ছে গিয়ে প্রকাশ করবে, ঠিক আছে, এবং চিত্রের মাধ্যমে এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি প্রকাশ করবে। সো চিত্রের মাধ্যমে যেহেতু প্রকাশ করতেছে, সেহেতু এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনার মানে দেখা হচ্ছে গিয়ে সোজা। সো আপনাকে এখানে একটা বিসিএস এরকম একটা কোশ্চেন আসতে দেখা গেছিল যে মানে কোন একটা কোশ্চেন অ্যালগোরিদম এবং ফ্লো চার্টের মধ্যে গিয়ে দেখান, যেমন আপনার আসতে পারছে যে 3টা সংখ্যার মধ্যে কোনটা সংখ্যা বড়, এটা হচ্ছে গিয়ে আপনি অ্যালগোরিদম এবং ফ্লো চার্টের মাধ্যমে হচ্ছে গিয়ে দেখেন, এই টাইপের কোশ্চেন। সো এটা একবারই আসতে দেখা গেছিল, এরপরে আর আসতে দেখা যায় নাই। আর যেহেতু এটা প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেন, আপনারা এটা অবশ্যই প্র্যাকটিস করবেন, হ্যাঁ, যেমন আমি একটু পরে আপনাদেরকে হচ্ছে গিয়ে দেখাচ্ছি। ওকে, এই যে ফ্লো চার্টটা বললামই, এটা হচ্ছে গিয়ে ভাইয়া কিসের মাধ্যমে দেখায়, এটা হচ্ছে গিয়ে চিত্রের মাধ্যমে হচ্ছে গিয়ে ফ্লো চার্টটা হচ্ছে গিয়ে দেখায়, ঠিক আছে। ওকে, সো এখানে চলেন দেখে, এখানে আমরা হয়তো বা পাবো এই যে ফ্লো চার্টের, আপনি এই কোশ্চেনটা অ্যান্সার করতে হইলে ফ্লো চার্টের কোনটা শুরু এবং কোনটা শেষ, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে জানা থাকা লাগবে। সো এত বেশি জিনিস না জানলেও চলবে, এই 4টা জিনিসই হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট।
কোনটা শুরু এবং শেষের চিহ্ন, ইনপুট কি দিছেন এবং আউটপুট কি হয়েছে। যেমন এখানে হচ্ছে গিয়ে কয়েকটা কোশ্চেন আসতে পারে, চলেন আমরা কয়েকটা কোশ্চেনটা একটু হচ্ছে গিয়ে দেখি। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে অ্যালগরিদমের ফ্লোচার্ট। সো প্রথমে প্রোগ্রাম শুরু করি, দ্যাট মিন্স স্টার্ট। ইনপুটে আপনি দিছেন ক্ষেত্রফল, ক্ষেত্রফলে হচ্ছে গিয়ে আপনার দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে বি এবং এইচ, এইচ হচ্ছে হাইট এবং বি হচ্ছে বেস। তারপরে দেখেন আপনি হচ্ছে গিয়ে এই যে এখানে আপনি কাজ করবেন, কাজ করার আপনি এরিয়ার সূত্র দিয়ে দিছেন, হাফ ইন্টি ভূমি গুণ উচ্চতা, তারপর প্রিন্ট এরিয়া এন। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে কোশ্চেন ছিল। আচ্ছা, একটা জিনিস একটু মনে রাখেন যে রিসেন্ট বিসিএস এ কিন্তু মানে কম্পিউটার এবং ইলেকট্রিক্যালের পার্ট থেকে কখনোই পেঁচায় না। ইলেকট্রিক্যালের পার্টটার সিলেবাস যদি আপনি দেখেন, হ্যাঁ, এখানে এমন কিছু টপিক আছে যেটা হচ্ছে গিয়ে সি প্রোগ্রামিং পড়তে হবে না, এটা খুবই বেসিক জিনিস, খুবই বেসিক জিনিস। সি প্রোগ্রামিং পড়তে হবে না, একটু জিনিস আপনি জানেন। 15 এবং তার পরবর্তী ব্যাচ হলে একটু জিনিস আপনার কাছে খুবই ইজি। আচ্ছা, এই যেমন এইটা যে আসলে তিনটা সংখ্যার ইয়া হইলে এটা ফ্লো চার্ট, তিনটা সংখ্যা ইনপুট দিছেন, যদি এ বড় হয় বি থেকে, হ্যাঁ, অ্যান্সারটা যদি ইয়েস হয়, যদি ইয়েস হয় তাহলে এ কি সি এর থেকে বড়, এটা হইতে পারে। আর অ্যান্সারটা যদি নো হয় তাহলে বি কি সি এর থেকে বড়। ঠিক আছে, যদি দুইটাই নো হয় তাহলে অ্যান্সারটা হবে প্রিন্ট মানে সি। আবার যদি আপনার বি সি এর থেকে বড় হয় তাহলে অ্যান্সারটা হচ্ছে গিয়ে বি। ঠিক আছে, সো এইটার আপনার একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা এটা আপনার একটু কষ্ট করে শিখে নিতে হবে। ঠিক আছে, এটা তো লজিক্যাল অ্যানালাইসিস, হ্যাঁ, আইকিউ টেস্টের মতো আমাদের। না রে ভাই, আরেকটু জানলে প্রোগ্রামার হবেন না, প্রোগ্রামার হওয়া কি এত সোজা? হ্যাঁ, ওইটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে যেখানে সিএসসি এর একজন ক্লাস করতেছিল, ওর যদি প্রোগ্রামার হওয়ার এত ইয়া থাকতো তাহলে তো আর আসতো না এই লাইনে। হ্যাঁ, যেমন ওই দিন আমার এক ছোট ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, ও হচ্ছে আইআইটির, আপনারা চিনতে পারেন, ও হচ্ছে অ্যাডমিনে 99 হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকে 6th হয়েছে। ওর নাম হচ্ছে মঈন। তো ওর কথা হচ্ছে ওর সিভিলে সিজিপিএ ছিল আইইউটি, আইইউটি। ছোট ভাই বললাম, ওর ব্যাচ হচ্ছে 15, মানে আমার থেকেও জুনিয়র। ঠিক আছে, এবং এইবার বিসিএস 41তম বিসিএস এ এই 15 ব্যাচই হচ্ছে মোস্ট জুনিয়র ব্যাচ। তো বলছে ভাই আমার এই সিভিল ইঞ্জিনিয়ারিং দিয়ে আমার আসলে হইতো না, আমার এটা, হ্যাঁ, আমার হচ্ছে আমি কয়েকদিন পরেই বুঝছি যে সিভিল ইঞ্জিনিয়ারিং আমার দিয়ে হয় না। ওর সিজিপিএ ছিল 2.97। ঠিক আছে, 2.97। ও বাংলাদেশ ব্যাংকের এডিতে হয়েছে 6, অ্যাডমিনে হয়েছে 9, এনএসআই এ জয়েন করে নাই। ঠিক আছে, এনএসআই এ জয়েন করে নাই, দ্যাট মিনস বাংলাদেশের 3টা হাই ভোল্টেজ জবে ও হচ্ছে ক্র্যাক করে আসছে, বাংলাদেশ ব্যাংক, এনএসআই এবং ফাইনালি বিসিএস। ঠিক আছে, সো হচ্ছে গিয়ে আহ মানে আমাদের যারা এইটা নিয়ে টেনশনে আছে, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। ঠিক আছে, এই 2 2.5 নম্বরের কোশ্চেনে যেমন এই কোশ্চেনটা বলে দিছে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লেখুন, মানে এটা যদি বলে তাহলে একটু দুইটাই লিখতে হবে, আর নাইলে আপনি যদি জাস্ট ফ্লোচার্টটা লেখেন, যদি বলে ফ্লোচার্ট লিখতে তাহলে আলাদাভাবে জাস্ট ফ্লোচার্ট, যদি অ্যালগোরিদম চায় আলাদাভাবে অ্যালগোরিদম। আর দুইটা যদি বলে দেয় তাহলে দুইটা একসাথে দিতে হবে। যেমন এই কোশ্চেনটা 2.5 নম্বরের জন্য মেলা বড়। ঠিক আছে, এই কোশ্চেনটা আসলে হওয়া উচিত 5 নম্বরের জন্য। ঠিক আছে, এই ওকে, চলেন ভাই আমরা হচ্ছে গিয়ে সামনের দিকে আগাই। সফটওয়্যার ডেভেলপমেন্টের ধাপ, এটা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, বিসিএস প্রিভিয়াস ইয়ার্স এর। সো এই টাইপের কোশ্চেন আসলে আপনি যদি এই 7টা পয়েন্ট জাস্ট এক লাইন, যে সফটওয়্যার অনুসন্ধান আসলে কি, সফটওয়্যার হচ্ছে গিয়ে বিশ্লেষণ, প্রবলেম বিশ্লেষণ, প্রবলেম ডিজাইন, প্রবলেম কোডিং, প্রবলেম ইমপ্লিমেন্টেশন, ডকুমেন্টেশন, আর কিছু আছে নাকি, প্রবলেম প্রোগ্রাম মেইনটেনেন্স। ঠিক আছে, সো এই যে অ্যানালাইসিস ধরে আপনি যদি এইভাবে ফ্লো চার্ট করে লিখতে পারেন, হ্যাঁ, ধরেন একটা এরো, তারপরে এই যে এটা, তারপরে এইটা এরো, এইটা, এইটা এরো, এইটা, এটাই আপনার জন্য এনাফ। তো এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু 2.5 নম্বরের জন্য এনাফ। ঠিক আছে, তো এটা আপনারা মাথায় রাখেন। আচ্ছা, কি পয়েন্ট গুলা কিছুই না, কোন একটা, এটা যে কোনো কিছুর জন্য আপনি ইয়া করতে পারেন। হ্যাঁ, আপনারা যদি বাংলাদেশের কোনো একটা প্রোগ্রামে বলে যে আপনার যে কোনো একটা প্রজেক্টের ম্যানেজমেন্টের জন্য আপনি কি করবেন, আসলে আপনি ফার্স্টে যে জিনিসটা প্রবলেমটা হচ্ছে নাকি ওই প্রবলেমটা আগে বের করবেন, তারপরে প্রবলেমটা কি, প্রবলেমটার সমস্যাটা কি,
কারণ আপনি ধরেন পদ্মা সেতুর অ্যানালাইসিস করতে গেছেন, ভাই এখানে স্রোতে এই জায়গা দিয়ে এই জিনিসটা হয়, ঠিক আছে? তাহলে এই প্রবলেমটা সলভ করবে এরকম একটা প্রোগ্রাম ডিজাইন করবেন। হ্যাঁ, প্রোগ্রাম ডিজাইন বলতে আপনার কি, এই যে আমরা যে এত জায়গা ধরে আপনার নদী শাসন করছি, হ্যাঁ, এত জায়গা ধরে আমরা হচ্ছে গিয়ে ওইখানে যাতে পান না ভাঙে ওটার জন্য আমরা কাজ করছি, ঠিক আছে? সো এই টোটালটা আপনার হচ্ছে গিয়ে প্রোগ্রাম ডিজাইন। তারপরে হচ্ছে আপনার প্রোগ্রাম কোডিং, মানে আপনার কোডিং এর জায়গায় চলে যাবেন। তারপর এটা ইমপ্লিমেন্টেশনে যাবেন। আর ইমপ্লিমেন্টেশন হওয়ার পর আপনার যেই কাজটা করতেছেন, যেখানে আসলে কোনো প্রবলেম ফাইন্ড আউট হচ্ছে নাকি, হ্যাঁ, কোনো সমস্যা হচ্ছে নাকি, এই জিনিসটাকে বলা হয় ডকুমেন্টেশন, ঠিক আছে? যেমন ধরেন আপনার কোন একটা প্রজেক্ট হয়ে গেল আর সাথে সাথে কিন্তু ওপেন করে না, এটা টেস্ট টাইপ চলে, ঠিক আছে? যেমন হচ্ছে গিয়ে বর্তমানে আপনার হচ্ছে গিয়ে আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলে টেস্ট ড্রাইভ চলতেছে, কোনো প্রবলেম পাচ্ছে নাকি, কোনো কিছু হচ্ছে নাকি, এই জিনিসটা হচ্ছে ডকুমেন্টেশনের সাথে কানেক্টেড। এবং লাস্টে যখন একেবারে ফাইনালি জিনিসটা ফুল অন রান চলে, তখন এটার মেইনটেনেন্স করতে হয়। মেইনটেনেন্স না করলে জিনিসপাতি আসলে থাকে না, নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে ধাপ। সিকোয়েন্স বুঝে গেছি, এটাই চাচ্ছিলাম। এখন সিকোয়েন্সটা আপনি এখানে শিখছেন সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য। এই সিস্টেম ডেভেলপমেন্টটা আপনার বাংলাদেশ ইন্টারন্যাশনাল আপনার সবকিছুর সাথে আপনি কানেক্ট করতে পারবেন। সো আপনি আসলে পড়তেছেন কোনটার সাথে কোনটা কানেক্ট হবে, এই জিনিসগুলা, হ্যাঁ, এই জিনিসগুলো আসলে আপনার মানে বিচক্ষণতার সাথে পরীক্ষার হলে অ্যাপ্লাই করার যে জিনিসটা, সেটা শুরু হবে। যেমন হচ্ছে আজকে আমি আমাদের ফরমার ক্যাবিনেট সেক্রেটারি খন্দকার আনোয়ার ইসলামের একটা লেকচার শুনতেছিলাম। মানে উনি আমার দেখা স্মরণকালের মানে দুর্দান্ত একজন হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি, মানে হ্যাঁ। তো ওনার একটা লেকচার শুনতেছিলাম। সো উনি হচ্ছে গিয়ে মানে প্রজেক্ট ম্যানেজমেন্টের স্পেশালিস্ট বাংলাদেশের। আপনারা হয়তো বা জানেন উনি আসলে আগে সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, ঠিক আছে? পরবর্তীতে উনি মন্ত্রী পরিষদ বিভাগের সচিব হয়েছে, যেটা মানে আহ, আমাদের সিভিল সার্ভিসে আমরা যারাই আছি না কেন, যেই ক্যাডারেই হন না কেন, সিভিল সার্ভিসের এটা হচ্ছে সবচেয়ে উঁচুর পোস্ট, একেবারে টপ মোস্ট পোস্ট, ঠিক আছে? আচ্ছা, আপনাদের কাছে একটা জাস্ট কোশ্চেন, এই জিনিসটা, হ্যাঁ হ্যাঁ, এইচপিএম কে ব্রিফ দিয়ে সাহস দিয়েছিলেন, হ্যাঁ, ভেরি গুড। এই যে ক্যাবিনেট সেক্রেটারি, এটা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে কয় নাম্বারে? ক্যাবিনেট সেক্রেটারি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে এটার অবস্থান কয় নাম্বারে? একটা অ্যান্সার কারেক্ট পাইছি, এটা হচ্ছে 12 নাম্বারে। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টটা হচ্ছে গিয়ে 12 নাম্বারে। হ্যাঁ, এটা তো অবশ্যই সুপার গ্রেডিং সিস্টেম একটা, আর হচ্ছে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টের এই সিস্টেমটা আরেকটা, ঠিক আছে? 12, হ্যাঁ, 25টার মধ্যে 12। এই আহ এই তো যেটা। আচ্ছা, এটা কি ইন্টারমিডিয়েটের ব্যাচ জিজ্ঞেস করছেন ভাই? এই 45 বিসিএস এর লাস্ট ব্যাচ কত চলে ইন্টারমিডিয়েটের? আমার জানা মতে, আমার জানা মতে ভাই এটা তো আমার জানা মতে আসলে আমি আমি হচ্ছে খুবই কানেক্টেড পাইছি 17 ব্যাচের অনেককে, খুবই কানেক্টেড পাইছি 17 ব্যাচের অনেককে। আমি জানি না 18 ব্যাচে এটা পাইছে নাকি। হ্যাঁ, ওকে। 19 হওয়ার কথা না, 19 অসম্ভব, 18 হইতে পারে। আচ্ছা, 18 ব্যাচ পায় নাই, আইটি টাইটি পাইতে পারে, আইটি বা অন্য জায়গায় পাইতে পারে। যাই হোক, যারা পাইছে আসলে তারা খুব লাকি। একটা বিসিএস আগে আগে বের হওয়া মানে এটা অনেক কিছু। তো আপনাদেরকে বলতেছি ভাই, হ্যাঁ, ঢাবির কিছু বিভাগ পাইছে, যেমন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তারপর ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, ওরা। ওকে, আচ্ছা, তো চলেন হচ্ছে কি আমরা হচ্ছে কি আস্তে ধীরে একটু সামনের দিকে যাই। এখানে কিছু ব্যাখ্যামূলক, আপনি হচ্ছে সফটওয়্যার টেস্টিং আছে, টেস্টিং করতে পারেন, হ্যাঁ। প্রথম যে টেস্টিং এর সেটা ইন্টিগ্রেশন টেস্টিং। সফটওয়্যার টেস্টিং এর মানে সফটওয়্যার মডিউল গুলা বা প্যাকেজ আকারে পরীক্ষিত এবং নিবন্ধিত হয়, ঠিক আছে? এরপরে দেখবেন আপনি ইয়াতে কোনো একটা কোনো কিছুতে আপনি প্লে স্টোরে যায় দেখবেন কোনো কিছুর বেটা বেটা মডেলটা আছে, তারা বেটা মডেলটা ইউজারদের দিয়ে দেয় টেস্টিং করতে, ঠিক আছে? সো এই ধরনের অনেক কিছু আছে, আপনারা হচ্ছে গিয়ে পাবেন। ওকে, হ্যাঁ, বেটা টেস্টিং, গুড। অ্যান্ড্রয়েড ভার্সন দেয়, হ্যাঁ, ঠিক আছে।
ওকে, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, কি কি আপনার রিকোয়ারমেন্ট থাকে, বেসিক আর হচ্ছে গিয়ে নন ফাংশনাল। হ্যাঁ, এই দুইটা, এটা এত একটা ইম্পর্টেন্ট না, এটা এত একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। ওকে, এইবার হচ্ছে পার্ট, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে অফিস অটোমেশন। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে কেন জানি এটা খুব রিসেন্ট টাইম গুলোতে এটা খুবই হচ্ছে গিয়ে চাচ্ছে। অফিস অটোমেশন গুলোর সাথে কিন্তু আমাদের ডিজিটালাইজেশন কানেক্টেড, আমাদের স্মার্ট বাংলাদেশ কানেক্টেড। কিভাবে আমরা আসলে আমাদের প্রত্যেকটা, হ্যাঁ, ভূমি মন্ত্রণালয়ে অটো 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 হ্যাঁ, সো ভূমি মন্ত্রণালয় সবকিছু কিন্তু ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে। সো এখানে কিন্তু অফিস অটোমেশনের ক্ষেত্রে আপনার যে তথ্যগুলো আছে, হ্যাঁ, এরপরে যে সিস্টেম গুলো আছে, ডাটা এবং ইনফরমেশন গুলো আছে, এগুলার এক্সেস যারা করতে পারতেছে সবগুলাই হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে আপনার হচ্ছে গিয়ে হবে। এটাই হচ্ছে আপনার অফিস অটোমেশনের একটা ধাপ। এবং আমি জানি না আসলে আপনারা আমাদের ওয়েবসাইট গুলো ঢুকছেন নাকি। এই ওয়েবসাইট গুলো আমিও যখন আপনার মতো প্রিলি রিটেনের প্রার্থী ছিলাম, আমার এত ঢোকা হয় নাই, বাট ভাইভা দেওয়ার আগে আমি এই ওয়েবসাইট গুলো ঢুকছিলাম এবং লিটারালি ওয়েবসাইট গুলো বেশ আপডেটেড, আসলেই বেশ আপডেটেড। হ্যাঁ, এবং এখানে আপনার মোটামুটি অনেক ইনফরমেশন পেয়েছি। হ্যাঁ ভাই, আপনি ঢুকছেন, খুব ভালো করছেন, আপনি খুবই আগে আছেন, মানে আপনার সিনসিয়ারিটি ভালো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সো এই জিনিসগুলো আপনারা একটু দেখেন, দেখবেন এখানে পাবেন। এই অফিস অটোমেশনের যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা আসলে ইম্পর্টেন্ট, এটা আপনার আসতে পারে, ঠিক আছে, এবং আসতে পারে এগুলা পরীক্ষায় হচ্ছে টিচাররা অনেক বেশি দেয়। ওকে, আচ্ছা, ওকে, এটা তো বুঝতেছেনই সুবিধা অসুবিধা। হ্যাঁ, অসুবিধাগুলোর মধ্যে হচ্ছে এটা আসলে সেট আপ করাটা কষ্ট, এবং সেট আপ করার কষ্ট হওয়ার সাথে সাথে আপনি এমন একটা মানুষ অটোমেশনে নিয়ে আসছেন এ কিছু জানে না, দ্যাট মিনস ট্রেনিং সেশনের আসে, ঠিক আছে, এবং হচ্ছে গিয়ে এটা বুঝতে বুঝতে একটু সময় যায়, বাট এক সময় ঠিক হয়ে গেলে খুব মানে বেটার একটা আউটপুট আপনি পাবেন। ওকে, আচ্ছা, এখন দেখেন ওষুধ প্রস্তুতিতে ভূমিকা, মানে এখানে দেখেন কম্পিউটারের ভূমিকা অনেক কিছুতেই আছে। কৃষি ক্ষেত্রে কম্পিউটারের ভূমিকা, হ্যাঁ, তারপর চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটারের ভূমিকা, কোন ক্ষেত্রে আসলে নাই। সো এইখানে ক্ষেত্র বিশেষে আসলে এটা আপনার পয়েন্ট করে লেখেন এবং হচ্ছে হাইলাইট করে লেখেন। যেমন আমার কাছে আমার মনে আছে এরকম কৃষি ক্ষেত্রে আসছিল, তো আমি এরকম ডায়াগ্রাম দিছিলাম। কৃষি ক্ষেত্রে মানে পয়েন্ট লিখছিলাম, তারপর এরকম ডায়াগ্রাম, কৃষি ক্ষেত্রে কম্পিউটার, কম্পিউটার, ঠিক আছে, এইভাবে দিয়ে আমি এইভাবে অ্যারো, এইভাবে অ্যারো, এইভাবে অ্যারো, এভাবে অ্যারো, এইভাবে অ্যারো, এইভাবে অ্যারো আকারে লিখছিলাম। দ্যাটস ওয়াই টিচারের কাছে চোখে পড়ে যাতে, কারণ এই ভূমিকা যদি আপনি বাংলা ভাষায় ব্যাখ্যা করেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এগুলো হচ্ছে এই যে বায়বীয় কোশ্চেন, আসলেই বায়বীয় কোশ্চেন। ওকে, আমি এটা অ্যাপ্লাই করি, গুড, ঠিক আছে। ওকে, দেখেন এই যে সমাজ ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, কম্পিউটার শিল্প ক্ষেত্রে, ঠিক আছে, এই চিকিৎসা ক্ষেত্রে। আচ্ছা, আমি জানি না আপনাদের এই সায়েন্সের ক্লাসগুলো হয়েছে মনে হয়, ওই যে এমআরআই কি, হ্যাঁ, তারপরে এক্স রে কি, ওই জিনিসগুলো কিন্তু আপনি এখানে হচ্ছে গিয়ে ঢুকাইতে পারেন। প্রকৌশল ক্ষেত্রে, ব্যাংক বিমার ক্ষেত্রে, তো বাণিজ্যর ক্ষেত্রে, হ্যাঁ। সো এই কোশ্চেন গুলা কিন্তু আল্লাহর নামে বায়বীয় কোশ্চেন। এই কোশ্চেন আপনি আশাও করেন না আপনি আড়াইতে আড়াই পাবেন, আপনারা দিবে 2, ঠিক আছে, ম্যাক্স। তাই এমন ভাবে লেখেন যাতে হচ্ছে গিয়ে 2 পান। বায়বীয় কোশ্চেন এমন জিনিস যে কোশ্চেন গুলো হচ্ছে গিয়ে আপনার গুরুত্ব বিশ্লেষণ করো, হ্যাঁ, এটা কম্পিউটারের প্রভাব কি, মানে একটু ব্যাখ্যামূলক কোশ্চেন, একেবারে টু দি পয়েন্ট অ্যান্সার না, ওরকম জিনিস হচ্ছে গিয়ে বায়বীয়। এই সায়েন্স এবং আইসিটি তে একেবারে হাইয়েস্ট আপনি 80 আশা করতে পারেন, একেবারে এ প্লাস ক্যাটাগরি, ভালো 75, এটা হচ্ছে গিয়ে আমার কাছে ভালো। আর অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এবং মোটামুটি সবাই 70-এর উপর। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এটা 70-এর নিচে আসলে আশা করা উচিত না, এটা হচ্ছে একেবারে এ প্লাস ক্যাটাগরি 80। মনে মনে ভাবতেছেন যে ভাই সারা জীবন 90+ পায় আসতেছি, আর এখানে এসে আপনি 80 বানাই দিলেন কেমনে কি। বিসিএস এর মার্ক সিস্টেমটাই এরকম। হ্যাঁ, এর জন্যই দেখবেন এখনো হাইয়েস্ট 900-তে 641, নাহলে এটা কত হয়ে যাইতো। এই হ্যাঁ, রাইট, আপনার একটা ভালো একটা জিনিস অ্যানালাইসিস করছেন যে এটা আসলে একটা জেনারেল মানুষের, স্বাভাবিক মানুষের যতটুকু জানা উচিত ততটুকুই জানা, বাট সবকিছু মোটামুটি জানতে হবে। এই
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এইটার 40 BCS এর একটা মানে একেবারে মারা দেওয়া একটা কোশ্চেন আসছিল, কিছু কিছু কোশ্চেন, হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডেরও ওরা ছাড়া একেবারে ওরা ছাড়া আর কেউ পারে নাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডে। সো মনে রাখবেন এই টাইপের আননেসেসারি কিছু কোশ্চেন আপনার পরীক্ষার হলে আপনার ডিটারমিনেটর না। ডিটারমিনেটর হচ্ছে যেগুলো আপনি পারেন সেগুলা, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর 5টি ডিজাইন প্যাটার্ন, ফ্যাক্টরি, অ্যাডাপ্টার, চেইন অফ রেসপন্সিবিলিটি প্যাটার্ন, হ্যাঁ, ডেকোরেটর প্যাটার্ন। সো এটা কিন্তু ওই একবারই আসছিল, এরপরে আর কখনোই আসে নাই। অফসাইডের বল ছেড়ে খেলবো। এই তো। ওকে, সো এইবার আসেন এরপরের ইম্পর্টেন্টটা, সেটা হচ্ছে ভার্চুয়াল বা ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সির একটা এক্সাম্পল হচ্ছে বিটকয়েন। এটা আমাদের আমাদের সামনের বিশ্বটা আমরা ক্যাশলেস সোসাইটিতে পরিণত হতে যাচ্ছি, এবং এটা গভর্নমেন্ট থেকেও এবং ওয়ার্ল্ড ওয়াইজ বলতেছে যে আসলে ক্যাশের টাকার যে ইয়াটা এটা আসলে থাকবে না, ভার্চুয়াল যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে চলে যাবে। তো এখানে ক্রিপ্টোকারেন্সির যে জিনিসটা এটা আপনারা হয়তো বা জানেনই, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা হচ্ছে গিয়ে মাইনিং করে তারা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তৈরি করে, হ্যাঁ, এবং এই ক্রিপ্টোকারেন্সিটা নিয়ে কিন্তু অনেক দেশে এটাকে কিন্তু তারা হচ্ছে গিয়ে লিগ্যাল যে মুদ্রার ব্যবস্থা সেটা হচ্ছে গিয়ে করছে, ঠিক আছে। সো আমাদের কিন্তু এটা হচ্ছে গিয়ে এখনো না, এখানে বিটকয়েন আছে, লাইট কয়েন আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে ইথোরিয়াম আছে, রিপল আছে। সো এটা কিন্তু এখনো কন্ট্রোভার্সিয়াল ইস্যু অনেক জায়গায়। ওরে ভাই, আপনি ভালো, থিসিস টপিক ছিল ক্রিপ্টোকারেন্সি, গুড, একটা বিশাল বিষয়, ঠিক আছে। সো এটা কিন্তু আপনার জাস্ট হচ্ছে একটু জানা। সো এখান থেকে আমার কাছে কি মনে হয়, আসলে আমরা বাংলাদেশ, আমার কাছে মনে হয় একটা সময় ক্যাশলেস সোসাইটি বা ক্রিপ্টোকারেন্সির দিকে যাইতে পারে, বাট এখনো আসলে যাওয়ার উপায় নাই। হ্যাঁ, লোয়ার ডেভেলপমেন্ট জন্য এটা আসলে একটা সময় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এটা অ্যাডাপ্ট করবে, আস্তে ধীরে হচ্ছে গিয়ে এই যে আমাদের মতো দেশ তারা হচ্ছে গিয়ে আস্তে ধীরে অ্যাডাপ্ট করবে, বাট একটু সময় লাগবে আর কি। এই আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, এইখানে 3D মুভি দেখছেন কে কে? 3D মুভি দেখা হয়েছে কারা কারা? 3D মুভি, ওকে, ইয়েস। সো আপনার কি মনে হয় 3D মুভি কি ভার্চুয়াল রিয়েলিটির একটা পার্ট নাকি এটা না? ওকে, আচ্ছা, এইখানে ওই বসুন্ধরা সিটিতে বা হচ্ছে গিয়ে ধরেন ওই অন্য কোথাও, হ্যাঁ, ভিডিও গেম, হ্যাঁ, আমরা যে ওই যে আরে ওই যে এটা কি টগি ফান ওয়ার্ল্ড, টগি ফান ওয়ার্ল্ডে খেলতে গেছেন কেউ এখানে? টগি ফান ওয়ার্ল্ড বা ওইখানে, আচ্ছা, ওইখানে যে জিনিসগুলো আপনার হচ্ছে গিয়ে, হ্যাঁ, অনেকবার এই যে তাসলিম ভাই ওইখানে আপনাকে যে জিনিসটা হচ্ছে গিয়ে আপনার এই যে চোখে মুখে ঝুলাই দেয় আর চোখে মুখে লাগায়া ওইটা দিয়ে আপনি হচ্ছে গিয়ে এই ভার্চুয়াল রিয়েলিটির যেটা আসলে না, কিন্তু একটা ত্রিমাত্রিক একটা বিন্যাস দিয়ে আপনাকে হচ্ছে গিয়ে দেখায় এবং ওইটা আপনি হচ্ছে গিয়ে দেখতে পারেন, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে ওইখানে দেখায় এবং ভার্চুয়াল রিয়েলিটির এই জিনিসটা মানে এটা হচ্ছে গিয়ে আসলে খুবই খুবই সামনের দিকে হচ্ছে গিয়ে পপুলার হইতে যাচ্ছে অনেকবার। কক্সবাজারের সি ওয়ার্ল্ডে গেছিলেন, গুড। ভাই আমি হচ্ছে এই যে টগি ফালরোয়ান্ডে যাই নাই, অনেকবার প্রোগ্রাম হয়েছিল, হ্যাঁ, কিন্তু মানে অ্যাক্সিডেন্টলি যাওয়া হয় নাই, বাট যাওয়ার ইচ্ছা আছে। বাট 3D মুভি দেখছি, 3D মুভি দেখছি, ভালোই লাগছে। আর আমি জানি না, আগে আমাদের আমলে রাইফেলস একটা জিনিস ছিল 5D নামে চালনা করা হইতো, আলাদিনের মুভি দেখাইতো এবং ওখানে ধরেন আলাদিন আর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে এই যে মুভিতে দেখুন পানি টানি হচ্ছে, হ্যাঁ, এরকম একটা টাইমে যে জিনিসটা দেখাইতো যে পানিও আপনাকে এমন একটা জায়গা আছে যে হচ্ছে গিয়ে আহ পানি বের হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এআই এবং ভার্চুয়াল রিয়েলিটির পার্থক্য কি? ধরেন এআই তো আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হইতেছে, হ্যাঁ, যেমন হচ্ছে আহ আপনি ফেসবুকের মাধ্যমে এআই ইউজ করতে পারতেছেন,
ঠিক আছে? বাট ভার্চুয়াল রিয়েলিটিতে যাইতে হলে কিন্তু আপনার এটা আপনি ডিরেক্টলি ওই ত্রিমাত্রিক বিন্যাসটা দেখতেছেন, ঠিক আছে? সো এটার মানে দুইটার প্রায়োগিক দিকটা হচ্ছে গিয়ে আলাদা। ব্রেইনের কাজ হচ্ছে এআই, গুড। এই তো, চলেন যাই। আজকে সারাদিন অনেক গরমের পর বৃষ্টি আসতেছে, ভালো। আচ্ছা, ডেটা ভাই, এখানের আপনারা হচ্ছে জানেন যে ডেটা হচ্ছে গিয়ে একটা মানে একেবারে শুরুর দিকে হচ্ছে গিয়ে দিবে, এবং যেটা হচ্ছে ফাইনালি বের হবে সেটা হচ্ছে গিয়ে প্রসেসড হয়ে ফাইনাল রেজাল্ট যেটা বের হবে সেটা হচ্ছে গিয়ে অবশ্যই হচ্ছে ইনফরমেশন। এইখানে কেউ যদি ডেটা আর ইনফরমেশনের পার্থক্য না জানেন, সেটা হচ্ছে তার জন্য হচ্ছে গিয়ে পাপ। ডেটা এবং ইনফরমেশন ডিফারেন্স, এটা হচ্ছে আপনার জন্য জানা অত্যাবশ্যক, অত্যাবশ্যক, ঠিক আছে? এটা হচ্ছে ফরজ এবং ধুমধাম আসবে এবং আপনি লিখবেন, ঠিক আছে? এটা এটা যাতে মিস না হয়, আমি আই গেস বুঝাইতে পারছি, ঠিক আছে? 43 ছিল, এটা কবিরা গুনাহকে, এটা মানে বিশাল বড় গুনাহ আসলে, ঠিক আছে? এই এই যে যেমন, ঠিক আছে? তথ্য এবং ইনফরমেশনের পার্থক্য ভাই, এটা হচ্ছে গিয়ে খুবই ভালোভাবে জানা থাকা লাগবে। ওকে, আচ্ছা, চলেন আসি। এইটা নিয়ে কথা বলার মানে অবকাশ রাখে না, যেটা আমরা মোটামুটি হচ্ছে গিয়ে জানি। ডাটা হচ্ছে গিয়ে বিশৃঙ্খল ফ্যাক্ট, তথ্য হচ্ছে গিয়ে একটার সাম আপ টাইপের জিনিস। সো এটার এরকম পার্থক্যগুলো আছে, এটা আপনি জানবেন। এই ওকে, হ্যাঁ দিতে পারেন রহিম ভাই। ওকে, কম্পিউটারের সিস্টেম উৎস থেকে আপনার ট্রান্সমিটারে আসবে, ট্রান্সমিটার থেকে মিডিয়ামে যাবে, মিডিয়াম থেকে আপনার রিসিভারের কাছে যাবে, এবং এইখান থেকে ফার্দার আপনার হচ্ছে গিয়ে পরবর্তী ইয়াতে যাবেন। আপনার যে কোনো ডাটা কমিউনিকেশনের সিস্টেমই সেটা হচ্ছে গিয়ে কোনো একটা মানে একেবারে কোনো ডেটা প্রক্রিয়া বা যে কোনো কিছুই হোক, হ্যাঁ। সো কোন একটা আপনার ডাটাটা হচ্ছে গিয়ে নিবেন, ডাটাটা হচ্ছে প্রসেস হবে, এটা স্টোরেজে যাবে এবং তারপর হচ্ছে আউটপুটে যাবে। এগুলো নিয়ে আপনার তেমন একটা কোশ্চেন আসবে না, খুবই কম কোশ্চেন আসার কথা, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার আসেন এক্সপার্ট সিস্টেম। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এক্সপার্ট সিস্টেমটা হচ্ছে ওই এই এক্সপার্ট সিস্টেমটা কিন্তু আপনার কাজ করে বেসিক্যালি এআই, তারপর হচ্ছে মেশিন লার্নিং, এগুলা বেস করে, যেটা হচ্ছে মানুষের মতো চিন্তা ভাবনা করার সক্ষমতা রাখে, হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে একটা ফাইনাল রেজাল্টটা হচ্ছে গিয়ে দেয়, যেটা হচ্ছে আমরা একেবারে বর্তমান যুগে একেবারে মেইন রোবোটিক্সে যে জিনিসগুলো আমরা আলোচনা করি সেটা আমরা হচ্ছে গিয়ে পার্ট। হ্যাঁ, স্মার্ট সিস্টেম, রাইট, ঠিক আছে? এই তো, এক্সপার্ট সিস্টেমের দক্ষতা, অদক্ষতা। আচ্ছা, জেট বিমান পরিচালনা করা, রোগ নির্ণয়, কোন ডিভাইসের ত্রুটি, ঠিক আছে? এগুলো হচ্ছে এক্সপার্ট সিস্টেম। ওকে, এইবার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা ভাই আসলেই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটার জেনারেলাইজড কোশ্চেন হইতে পারে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বলতে কি বুঝো, ঠিক আছে? সো এটার ব্যবহার গুলা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট, প্রকারভেদ গুলা একটু কম গুরুত্বপূর্ণ, বাট আপনি এগুলা একটু জানতে পারেন, ঠিক আছে? আহ কোন যেমন হচ্ছে গিয়ে যে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স, হ্যাঁ, মানে এটার হচ্ছে গিয়ে ব্যাখ্যা করা। আমরা কিন্তু যতগুলা কম্পিউটার ক্লাসই করছি, হ্যাঁ, সবগুলা কম্পিউটার ক্লাসেই কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাখ্যাটা এটা আমরা প্রতিবারেই দিছি এবং এটা নিয়ে আলোচনা করছি। সো এগুলার কোশ্চেন হচ্ছে গিয়ে আপনার কিন্তু আসবে, এটা আসবে শিওর শট। কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার ব্যবহার, এই ব্যবহারিক ক্ষেত্রের পার্টটা হচ্ছে গিয়ে খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, আমি এখন যেখানে ক্লাস নিচ্ছি এখানে আমি আজকে আমার বাসা থেকে ক্লাস নিচ্ছি এবং বাসার এখানে বৃষ্টি হচ্ছে, খুবই ভালো একটা অনুভূতি। হ্যাঁ, ফোর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তো এটা তো মাস্ট, এটা প্রিলি রিটেন ভাইভা সবটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনারা তো কিছুদিন পর রিটেন পরীক্ষা দেওয়ার পরই ভাইবার জন্য পড়ালেখা শুরু করে দেবেন।
হ্যাঁ, এটাও ওইটার জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখবেন ভাই আরো অনেক কিছু পড়তে হইতেছে। ওকে, আচ্ছা চলেন তাহলে হচ্ছে কি আমরা আস্তে ধীরে হচ্ছে গিয়ে সামনের দিকে আগাই। এবং এটা তো বললামই, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তার ব্যবহার, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, ডাটাবেস, এটা একটা ইম্পর্টেন্ট টপিক এবং এটার থেকে সবচেয়ে বেশি অনেক বৃষ্টি এইদিকে। কোন দিকে আছেন? কোন দিকে? আমার বাসা হচ্ছে দারুসালাম, কল্যাণপুর, মিরপুরের কাছাকাছি। আচ্ছা, মুন্সিগঞ্জে অনেক বৃষ্টি, দারুণ। হোক, বৃষ্টি হোক, অনেক গরম পড়ছে। আচ্ছা, ডাটাবেস, এই ডাটাবেস আসলে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা এটা আরো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে আপনি অনেকগুলা টার্ম পারবেন। ঠিক আছে, এই টার্ম গুলা হচ্ছে গিয়ে এই এনটিটি, হ্যাঁ, যেটা হচ্ছে প্রত্যেকটা ডিফারেন্ট জিনিস, যেটাকে হচ্ছে গিয়ে বোঝাবে, এগুলাকে এনটিটি বলে হচ্ছে গিয়ে দেখাবো। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার শিক্ষকের নাম, শিক্ষকের আইডেন্টিটি। ঠিক আছে, তো এনটিটি সেট, হ্যাঁ, যে শিক্ষার্থীর এনটিটি সেটকে আমরা বিবেচনা করতে পারি। ঠিক আছে, সো এখানে অ্যাট্রিবিউট, সেই সাথে সাথে ভ্যালু এবং কি রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমও ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওইটাও ভাই অনেক ইম্পর্টেন্ট। এখানে কিটাও আসলে অনেক ইম্পর্টেন্ট, এই ডাটাবেজের কি, এগুলো আমরা প্রিলির জন্য একটু পড়ছিলাম, এবার রিটেনের জন্য একটু, যাতে আমরা পরীক্ষায় লিখতে পারি এই বেসিসে আমরা হচ্ছে গিয়ে এটা একটু শিখবো। ঠিক আছে, সো কিটা একটু ভালো করে বলি। এটা হচ্ছে অ্যাট্রিবিউট, অনেকগুলা যে অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউট গুলোর আসলে সমষ্টি। হ্যাঁ, যা একটা এন্টিটি সেট থেকে আলাদাভাবে চিহ্নিত করে। যেমন রোল নাম্বার অ্যাট্রিবিউট প্রতিটি শিক্ষার্থীকে আলাদাভাবে হচ্ছে গিয়ে চিহ্নিত করছে। আচ্ছা, আপনাদের জন্য আমার একটা কোশ্চেন, কি কি হইতে পারে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাট্রিবিউট ফ্রি। আচ্ছা, এই কি, এই যে মানে ডাটাবেস কি, এই কি এর কয়েকটা উদাহরণ দিতেন তো আমারে, এই ধরনের কি হইতে পারে? মানে কি, আইডি, এনআইডি, মানে কয়েকটা কি, আমি জাস্ট কি এর নামগুলা জানতে চাইতেছি। অনেক ধরনের কি থাকতে পারে না? অনেক ধরনের কি, দেখি তো নামগুলো আসতে পারে নাকি। এই তো, ভেরি গুড। প্রাইমারি কি, কম্পোজিট কি, ভেরি গুড। হ্যাঁ, প্রাইমারি, কম্পোজিট, হ্যাঁ এগুলো বলছে। এই যে ভাই পড়ছি, ভুলে গেছি। ঠিক আছে, এগুলো একটু মনে রাখেন। প্রাইমারি কি, কম্পোজিট কি, হ্যাঁ, তারপর হচ্ছে ফরেন কি। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে। ক্যান্ডিডেট কি, এই তো জাস্ট এগুলো, জাস্ট কয়েকটা নাম জানেন, এগুলো হচ্ছে গিয়ে যদি আসে এটার সাথে হচ্ছে গিয়ে লিখে দিবেন আর কি। এই, আচ্ছা চলেন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে সামনের দিকে আগাই, দেখা যাক কি হয়। এই যে ডাটাবেস, এই যে কি ফিল্ড, ঠিক আছে, এই যে প্রত্যেকটা যে আলাদা আলাদা এই জিনিসগুলো হচ্ছে আপনার অ্যাট্রিবিউট। আর এই যে এন্টিটি, যেগুলো হচ্ছে গিয়ে রেকর্ড হিসেবে আমরা হচ্ছে গিয়ে নিছি। ওকে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা তো আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, হ্যাঁ, প্রিলিতে এগুলো ছিল। ডাটাবেস হায়ারার্কি, হ্যাঁ, বিট বা ক্যারেক্টার। এই যে ফিল্ড, ফিল্ড হচ্ছে গিয়ে এই যে প্রত্যেকটা আলাদা আলাদা মানে ক্যারেক্টারের সমন্বয়ে এটা হচ্ছে গিয়ে আপনার ফিল্ড হয়। অনেকগুলা ফিল্ড মিলে হয় একটা রেকর্ড, অনেকগুলা রেকর্ড মিলে তৈরি হয় হচ্ছে গিয়ে একটা সুসজ্জিত ফাইল। ঠিক আছে, অনেকগুলো সুসজ্জিত রেকর্ড মিলে তৈরি হয় হচ্ছে গিয়ে ফাইল। ঠিক আছে, এই সো এটার বেসিস করে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আস্তে ধীরে সামনের দিকে আগাবো। এই ফিল্ড এবং রেকর্ডের মধ্যে পার্থক্য, ভাই এটা হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাই, তাহলে খুবই সিম্পল হিসাব, রেকর্ড ফিল্ডটা হচ্ছে গিয়ে ছোট, রেকর্ডটা হচ্ছে গিয়ে বড়। আচ্ছা, ওকে, গুড। ফিল্ড হতো কতগুলো বাইট বা অক্ষরের সমস্যা, পরস্পর সম্পর্কযুক্ত ফিল্ড হলো কি, এটা আপনি ফার্স্টে লিখতে পারলে হচ্ছে কি আপনার নাম্বার পাবেন। ফিল্ড হলো ডেটাবেজের কলামের শিরোনাম, রেকর্ড হলো সমন্বিত একটা সারি। ঠিক আছে, এই, আর এই যে এখন হচ্ছে গিয়ে আমরা আমাদের মেইন পড়ায় আসলে চলে যাচ্ছি। হ্যাঁ, রো হচ্ছে এই যে কলাম হচ্ছে ফিল্ড, রো হচ্ছে গিয়ে রেকর্ড। ভেরি গুড।
এই যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, হ্যাঁ, এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং রিলেশনাল ডেটাবেস এই দুইটার মধ্যে হচ্ছে গিয়ে পার্থক্য। এটা 5 স্টার ইম্পর্টেন্ট একটা টপিক। এটা আপনি দেখবেন, এটা হচ্ছে গিয়ে আপনার 5 স্টার একটা ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, তাহলে চলেন দেখি যাই, এটা ইম্পর্টেন্ট টপিক যাওয়ার আগে এই টপিক গুলো আগে যাই, তারপর হচ্ছে গিয়ে আমরা সামনের দিকে আগাই। ডাটাবেজ, সাধারণ ডাটাবেজ অনেকগুলা ডাটার সমষ্টি, যেটা হচ্ছে গিয়ে আমাদেরকে যে কোনো কাজ করতে, যে কোনো ফাইল সুবিধা করে বের করে নিয়ে আসতে সুবিধা করবে। ঠিক আছে, রিলেশনাল ডাটাবেজ কি? এটা হচ্ছে আপনার আধুনিক একটা ধারণা, যেটা একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত থাকবে, একটা ফাইলের সাথে আরেকটা ফাইল বা একটা ডেটার সাথে আরেকটা ডেটা কানেক্টেড থাকবে, সেটাকেই আমরা হচ্ছে রিলেশনাল ডাটাবেজ হচ্ছে গিয়ে বলতেছি। ঠিক আছে, এবং এইখানের একটা ফিগার আসলে খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হচ্ছে এই যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ফিগার। এই ফিগারটা মাস্ট, আমি আপনাদেরকে বারবার বলতেছি। হ্যাঁ, এই টাইপের ইম্পর্টেন্ট টপিকের যে ফিগার গুলো আছে, এগুলো আপনি আলাদা খাতায় লিখে রাখেন। পরীক্ষার আগে আপনি এত প্যানিক খাবেন। উত্তর হলে রোলের সাথে যেমন আইডি, খুব ভালো একটা এক্সাম্পল দিচ্ছেন। হ্যাঁ, পরীক্ষার আগে এত প্যারা খাবেন ভাই, 7 দিন পরীক্ষা দেওয়া, এটা খুবই হেক্টিক একটা বিষয়। এবং বিজ্ঞান পরীক্ষাটা হয় বেশ কয়েকটা পরীক্ষাটা হওয়ার পর, ইংলিশ পরীক্ষা, তারপরে হচ্ছে গিয়ে এটা, তারপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, তারপর সায়েন্স। মানে এই পরীক্ষাগুলা জেনারেলি একই উইকে হয়। এটা সানডে, এরপরে মানডে, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে ওয়েডনেসডে। তাহলে দেখেন আপনি এই যে এত মার্কের পরীক্ষা দিয়ে আইসা বিজ্ঞান পরীক্ষা দেওয়ার, পরীক্ষার হলে বসারই এনার্জিটাই আসলে অনেক কষ্টের। ঠিক আছে, সো মানে এর জন্য এই জিনিসগুলো একটু গুছায় রাখেন, হ্যাঁ, একটার সাথে একটা। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডাটাবেজের সাথে ম্যানেজমেন্টের এবং হচ্ছে এই যে পিসির কানেকশন। ঠিক আছে, সো এটা আপনার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে এই ফিগার না দিলে আপনাকে আড়াই দেওয়া উচিত না। ঠিক আছে, এবং দিবে না। ওকে, তাহলে এখানে বুঝতেছেনই ডাটাবেস ম্যানেজমেন্টে আপনার কি কি থাকবে। মেইন থাকবে ডাটা, আপনার একটা হার্ডওয়্যারের সাথে কানেক্টেড থাকবে, আপনার একটা সফটওয়্যারের সাথে কানেকশন থাকবে। হ্যাঁ, এইভাবে হচ্ছে কি আপনি হচ্ছে কি আগাবেন। যেমন এখানে 5টা উপাদানের কথা আছে, ডাটা, হার্ডওয়্যার, সফটওয়্যার, ইউজার, এবং একটা পদ্ধতি থাকবে, যে পদ্ধতিতে এই বাস জিনিসটা হচ্ছে কি আপনার কানেক্টেড হবে। ঠিক আছে, সো এই তো নরমালি এখানে একটা সুবিধা আছে, অসুবিধা আছে। তো অসুবিধা আসলে খুবই কম, অসুবিধার থেকে আমরা আসলে মানে সিস্টেমের সুবিধাগুলাই আসলে বেশি, এবং এটা আসলে আমাদেরকে কাজকে আসলে সহায়ক করবে এবং আমরা সামনের দিকে যাব। এইগুলো হচ্ছে গিয়ে একটু কম গুরুত্বপূর্ণ টপিক, লেস ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, তবে এখানে ডেটাবেস সিস্টেম এবং তার কাজ, এই টপিকটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এটা আপনার যেন পরীক্ষার হলে পাওয়া থাকে, এটা মাস্ট। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি এবং এটার কাজ বা ফাংশন, এই জিনিসটা আপনার জানা থাকা লাগবেই। হ্যাঁ, এটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি এবং তার কাজ লেখো। এটা এতগুলা না লিখতে পারলেও অ্যাটলিস্ট এটার যেমন 8-10টা আপনি ধুমধাম লিখতে পারেন, এটুকুই আপনার আড়াই নাম্বারের কোশ্চেন আসতে পারে। এবং বিসিএস এই প্যাটার্নে হচ্ছে গিয়ে আসছে। এবং ধরেন যদি আপনার কোশ্চেন আসলো যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি এবং এটার কাজ লেখো, এত কিছু না। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এমন একটা সিস্টেম যেগুলো হচ্ছে অনেকগুলো প্রোগ্রামের সমষ্টি, যেটা ডেটা তৈরি করে, পরিবর্তন করে, সংশোধন করে, নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে। এতটুকু লাইন এবং তার কাজ, এটাই আপনার জন্য এনাফ। এটা একটু মাথায় রাখেন। ডিপার্টমেন্টের প্রতিদিন এটা এখন কাজে লাগতো। আচ্ছা ঠিক আছে, কাজে তো লাগবেই। ওকে, চলেন তাহলে আস্তে ধীরে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, এই তো এখানে ডেটাবেস ম্যানেজমেন্টের ব্যবহারকারী কিভাবে এন্ট্রি, এগুলো এত একটা লাগে না। হ্যাঁ, এই যে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং এটার হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য, এটা একটার সাথে আরেকটা হচ্ছে গিয়ে কানেক্ট করে। এটা ফার্স্টেই বললাম, একটার সাথে আরেকটা কানেক্ট করে এবং এখানে হচ্ছে গিয়ে সম্পর্ক স্থাপন করা হয়। ঠিক আছে, অ্যাপ্লিকেশন সহজে বের করা যায়। হ্যাঁ, কোয়েরি, তারপরে ডাটা টেবিল, হ্যাঁ, এগুলোর সাথে সম্পর্ক তৈরি করতে হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এই তো এটার ব্যবহার, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং এটার ব্যবহার।
সব জায়গায় হাসপাতাল, এয়ারলাইন্স মানে আসলে ব্যবহার করা যায় না এরকম কোনো জায়গা আসলে নাই। এখন আমরা মডার্ন সায়েন্সে এটা সব জায়গায় আমরা ইউজ করতে পারি। ওকে, এই যে এই পার্থক্যটা দেখবেন যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং রিলেশনাল ডাটাবেস, এটা অবশ্যই আপডেটেড নেন। এটা 1960 সালে এবং এটা 1970 সালে। এক্সাম্পল গুলা যেন ফার্স্ট থাকে, ঠিক আছে, এবং এটা আপডেটেড ওই অনুযায়ী, ঠিক আছে। এই তো হোপসো এটা পারা যাবে ইনশাল্লাহ। ডেটাবেস কি, এটা নিয়ে তো একটু আগে আলোচনা করছি। অনেকগুলা কি আছে এর মধ্যে, হচ্ছে কি আপনার প্রাইমারি কি, সুপার কি, ক্যান্ডিডেট কি, হ্যাঁ, অল্টারনেটিভ কি, ফরেন কি, ঠিক আছে। এইটা পরীক্ষায় আসার প্রবাবিলিটি একটু কম, বিসিএস পরীক্ষায় আসার প্রবাবিলিটি একটু কম, কিন্তু উত্তরণে আসলে সিলেবাস গুলো সংক্ষিপ্ত তো, তাই এখানে কোশ্চেনের একটা টপিকের বেশ ভিতরে যাওয়া যায়। আপনি উত্তরণের কোশ্চেনে এই ধরনের কোশ্চেন পাইতে পারেন যে ডেটাবেস, হ্যাঁ, ডেটাবেস কি কি কয়েকটা ডেটাবেস কি এর ব্যাখ্যা করেন, যে প্রাইমারি কি, প্রাইমারি বি এর সাথে কানেক্টেড হচ্ছে গিয়ে কম্পোজিট কি, অন্য একটা জায়গায় যদি চলে আসে ওটা হচ্ছে ফরেন কি, ঠিক আছে। সো এখানে আমার কাছে বিসিএস এর জন্য ডেটাবেস কি বলতে কি বুঝি, কয়েকটা কি এর নাম এতটুকু জানাই উচিত। আর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে বিসিএস এর জন্য যদি আপনি হচ্ছে জানতে চান, হ্যাঁ, সেহেতু একটু আর উত্তরণের জন্য যদি জানতে চান এবং ব্রিফ আরেকটু মানে এলাবোরেট ধারণা যদি জানতে চান, তাহলে প্রত্যেকটার ব্যাখ্যা হচ্ছে কি আপনি করতে পারেন। এই অল্টারনেট, ফরেন কি, ঠিক আছে, এই তো ডাটাবেস কি, ফিল, ঠিক আছে, এই যে প্রাইমারি, এগুলা ব্যাখ্যাগুলা দিছে। ওকে, ফরেন কি, এই তো। আচ্ছা, তো চলেন আমরা এবার আরেকটু আগাই। আচ্ছা, ডেটাবেজের এখানে কিছু রিলেশনশিপের প্রকারভেদ, যেমন ওয়ান টু ওয়ান। এটা আমি যখন শিখছিলাম আমি একটা ক্লাসের ব্যাখ্যা দিয়ে শিখছিলাম। যেমন ওয়ান টু ওয়ান, আমার ধরেন একটা ক্লাস আছে বাংলাদেশ, আমাকে একজন টিচারই বাংলাদেশ পড়ায়, হ্যাঁ, 3 ক্রেডিটের, তাহলে একজনই ওয়ান টু ওয়ান। ওয়ান টু মেনি, আমার কোর্স হচ্ছে একটা বাংলাদেশ, এই বাংলাদেশ ক্লাস নেয় 2 জন, ধরেন এক্স এবং ওয়াই। মেনি টু ওয়ান, ঠিক আছে। তো এখানে অনেকগুলা কোর্স, ধরেন বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল পড়াই হচ্ছে গিয়ে আমি, হ্যাঁ। আবার ধরেন মেনি টু মেনি 2-3টা কোর্স আছে, 3-4টা টিচার আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা, সো এগুলা জিনিস একটু যদি আসে উদাহরণ দিয়ে লেখেন, বাট এই জিনিসগুলো একটু কম গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, ওকে, তারপরে হচ্ছে কি ইনফরমেশন সিস্টেম নিয়ে আলোচনা করছে। প্রচলিত বেশ কয়েকটা ইনফরমেশন সিস্টেম আছে, এটার সাথে একটা কানেক্টিভিটি আছে, ঠিক আছে। এই তো এটাও মোটামুটি এটার সাথে কানেক্টেড, মানে খুবই রিলেভেন্ট টপিক। ওকে, এরপর টপিক গুলো আসলে এগুলার সাথে খুবই নর্মালিস্ট, যেমন হচ্ছে মাল্টিমিডিয়া বলতে কি বুঝো, মাল্টিমিডিয়ার আহ কি জানি ব্যাখ্যা বা গুরুত্ব, হ্যাঁ, এই ধরনের কোশ্চেন গুলো হচ্ছে গিয়ে আসে। এইটার আসলে এক্সপার্ট হওয়ার দরকার নাই আসলে, নর্মালি হচ্ছে জিনিসগুলা দেখা। লিনিয়ার, নন লিনিয়ার, মাল্টিমিডিয়া, এগুলোর ব্যাখ্যাগুলো আসে না, ব্যবহারটা আসতে পারে যে মাল্টিমিডিয়ার আসলে ব্যবহারটা কি, ঠিক আছে। So, এর ব্যবহারের জিনিসটা হচ্ছে গিয়ে পরীক্ষায় আসতে পারে। ওকে, আচ্ছা, ওকে, হুম, দেখছেন বিনোদন টিনোদন, মাল্টিমিডিয়া সিস্টেম ডেভেলপমেন্ট, ভাই ওই যে ওইটার সিস্টেম ডেভেলপমেন্ট, ওই যে আপনার ওই আগে যে একটা সিস্টেম ডেভেলপমেন্ট শিখছেন ওটাই আপনি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, ডেটা কম্প্রেশন, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এটা একবার মনে হয় বিসিএস পরীক্ষায় আসছিল, ডেটা কম্প্রেশন। আচ্ছা, এই ডেটা কম্প্রেশন জিনিসটা কি এক কথায় আমাকে একটু চ্যাটে বলবেন?
ডেটা কম্প্রেশন, এই তো জিপ ফাইল, রাইট। এটা ডেটা ছোট করার প্রসেসটাই হচ্ছে গিয়ে ডেটা কম্প্রেশন। খুবই সিম্পল হিসাব, ঠিক আছে? আপনার জিনিসটা রাখতে সুবিধা হবে, হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে এটা ক্যারি করতে সুবিধা হবে, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে নরমাল একটা প্রসেস। ভেরি গুড। র ইমেজ থেকে জিপিজি ফাইল তৈরি করা, হ্যাঁ, এই তো। সো এটা দুই ধরনের, একটা হচ্ছে এনকোডিং এর মধ্যে কিছু ডিলেটেড ফাইল মুছে ফেলা, হ্যাঁ, যেমন এখানে পিক্সেল বা বিট কমায় নিয়ে আসা, এটা একটা প্রসেস। আর আরেকটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আহ এটা হলো লসি কম্প্রেশন বসে, আর একটা হচ্ছে লসলেস কম্প্রেশন বলে, ঠিক আছে? সো এই তো, ফাইল সংকুচিত হবে কিন্তু কোনো ডাটা হারায় যাবে না। সো এই দুইটার একটু পার্থক্য করে করেন আর করা যায়, এবং এটার ব্যবহার, ডেটার নিরাপত্তা আর মেমোরির অপচয় রোধ। সো এটা আপনার পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? সো ডেটা কম্প্রেশন কি আর এর প্রকারভেদ আলোচনা করো, ঠিক আছে? সো ডেটা কম্প্রেশন কি ও এর প্রকারভেদ অথবা ব্যবহার অথবা সুফল, ঠিক আছে? এই সো প্রকারভেদ হইলে ভাই নামগুলো একটু মনে রাখেন, পরীক্ষা হলে দেখবেন এই নামগুলো মনে থাকে না। সো প্রকারভেদ গুলো একটু আলাদা লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করতে পারেন, এটা আপনাদের কাজে দিতে পারে, ঠিক আছে? এই সো এই হচ্ছে গিয়া এখান থেকে আপনার বিগত বছরের কিছু কোশ্চেন আছে। সো এই কোশ্চেন গুলো মোটামুটি এই রিলেটেডই, এই তো। সো ওভারঅল এই ছিল আমার ক্লাস, হ্যাঁ, জিপিএস এ, ঠিক আছে? এই ছিল হচ্ছে কি আমাদের আজকের ক্লাসটা। আজকের ক্লাসটা তুলনামূলক ইম্পর্টেন্ট, এখানে কোশ্চেন আসার প্রবাবিলিটি বেশি, মানে এখান থেকে কোশ্চেন আসবেই শিওর শট। সো যেই জিনিসগুলো ভাই আমি একটু মার্ক করে দিছি ওগুলা হচ্ছে 5 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো 5 স্টার, আচ্ছা, এই হইলো গিয়া অবস্থা। ওকে, হ্যাঁ, কালকে এক্সাম দিতে অবশ্যই কাজ হবে ভাই, এক্সাম গুলা দিয়েন, এক্সাম গুলা দিলে দেখবেন আপনার অনেক উপকার হইতেছে, ঠিক আছে? এবং ইনশাল্লাহ এই টপিক গুলো আসলেই গুরুত্বপূর্ণ। আহ এখান থেকে পড়লে আপনি কম্পিউটারে অবশ্যই 25-এ একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবেন, ঠিক আছে? সো আই গেস আর কারো কোনো মনে হয় না কনফিউশন আছে, তো অফিসিয়ালি মনে হয় আজকে আমরা এখানেই বিদায় নিতে পারি। আর আপনাদের সাথে আজকে ক্লাসটা নিয়েও আমার খুব ভালো লাগলো। ইনশাল্লাহ আবার কোনো ক্লাসে দেখা হতেও পারে, নাও হতে পারে। তো আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইলো, আর ভাইয়া আমার জন্য দোয়া করেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ওকে, তাহলে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো সময়।